আলাইকুম প্রিয় এক্সেসবাসী, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুল থেকে অসংখ্য শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি সেশনে। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে এক্সিস মেডিকেল স্কুলের জার্নি টুয়ার্ড এক্সেলেন্সের ধারাবাহিকতায় এখন পর্যন্ত 1700-এরও বেশি ভিডিও করেছে একাডেমিক ক্যারিয়ার, ক্লিনিক্যাল সহ আরো অনেক কিছু নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি ভিন্ন ধর্মী সেশন নিয়ে আমরা চলে এলাম, যেখানে আমরা ডিসকাশন করব স্ক্রিনিং অফ দ্য ডিজিজেস, স্পেশালি ব্রেস্ট ডিজিজেস। আমরা এখানে আমাদের সাথে দুজন বিশেষ অতিথি যুক্ত আছেন আজকে, বিশেষজ্ঞ চিকিৎসক বটে। ব্রেস্ট ক্যান্সার শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত হলেও এই রিলেটেড আমরা বাংলাদেশে যদি খুঁজতে যাই, খুব কম হাতে গোনা কয়েকজন প্রফেসরই পাবো যারা ব্রেস্ট ক্যান্সার নিয়ে খুবই মানসম্মত লেভেলের কাজ করে থাকেন। তারই মধ্যে দুইজন হচ্ছেন আমাদের সাথে যুক্ত হওয়া অতিথি। একজন প্রথমত আমি পরিচয় করে দিব, সুদূর ইউকে থেকে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর ফরিদ আহমদ স্যার। স্যার হচ্ছেন উইকম জেনারেল হসপিটালের জেনারেল অ্যান্ড অঙ্কোপ্লাস্টিক বেস্ট সার্জন এবং তার পাশাপাশি স্যার কর্মরত আছেন বাংলাদেশীয় বিআরবি হসপিটালে সিনিয়র কনসালটেন্ট হিসাবে। দ্বিতীয়ত আমি পরিচয় করে দিব আমাদের খুবই প্রিয় একজন ম্যাম, ডক্টর আলী নাফিসা ম্যাম। ম্যামও হচ্ছেন কনসালটেন্ট হিসেবে বিআরবি হসপিটালে আছেন। দুজনও বাংলাদেশে খুবই সুপরিচিত এবং স্যারকে আমরা মডার্ন বেস্ট সার্জারি, অঙ্কোপ্লাস্টিক বেস্ট সার্জারির অগ্রদূত হিসেবে এক নামে চিনি। সো আমি তাদেরকে পরিচয় করে দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষা নেই, আমি তাই সরাসরি ওনাদের কাছেই চলে যাব। এবং আরো জানিয়ে রাখি, আপনারা চাইলে যে কেউ কিন্তু এই টপিক নিয়ে যে কোনো কোশ্চেন করতে পারেন সরাসরি কমেন্ট করার মাধ্যমে। চলুন এবার স্যার এবং ম্যামের কাছে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম কল্পনা, we're good, thank you. How are you? আলহামদুলিল্লাহ স্যার। স্যার ম্যামকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ কল্পনা। আজকে টপিকসটা হচ্ছে স্ক্রিনিং। হ্যাঁ, আমি বাংলা ইংলিশ মিক্স করে বলি, অসুবিধা নাই তো? স্যার অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি আগে একটু should I go to share a screen? Can you see this? Yes sir. আচ্ছা, so this is my hospital, Wycombe General Hospital, Buckinghamshire. That's the old building, this is the new building, but behind there is a massive structure. So it's just the front view, it's not great looking, but this is what I've been working for 20 years. আজকে টপিকস আমরা কভার করব ক্যান্সার স্ক্রিনিং ছাড়াও বিভিন্ন স্ক্রিনিং ডিজিজ নিয়ে। সো বেসিক্যালি পপুলেশন বেসড ক্যান্সার স্ক্রিনিং এটা একটা কমপ্লেক্স পাবলিক হেলথ আন্ডারটেকিং and most effective when it is performed in a context of a program with defined standards. Set কিছু স্ট্যান্ডার্ড ডিফাইন থাকবে, ওটার উপর বেস করে জেনারেল পপুলেশনের মাঝখানে একটা জিওগ্রাফিক্যাল লোকেশন, একটা এরিয়ার মধ্যে যেখানে ইনক্রিজ ক্যান্সার বার্ডেন রয়েছে, সেই পার্টিকুলার এরিয়াতে পার্টিকুলার পপুলেশনে যে সার্টেন এজ গ্রুপ পপুলেশনকে আমরা যে টার্গেট করে, যাদের কোনো সিমটম নাই, জাস্ট জেনারেল পপুলেশনকে একটা পার্টিকুলার কন্ডিশন বা ডিজিজের জন্য আমরা যে স্ক্রিনিং করি বা আইডেন্টিফাই করার চেষ্টা করি, সেটাই হচ্ছে স্ক্রিনিং। All those attending being offered the same level of screening, diagnosis and treatment services. মানে এটা হচ্ছে যে এই স্ক্রিনিং এর মাধ্যমে যদি কোনো কন্ডিশন ডায়াগনোসিস হয়, তাহলে পপুলেশনের প্রত্যেকে একই লেভেলের, একই স্ট্যান্ডার্ডের, একই ধরনের চিকিৎসা দেওয়া হয়। Now, screening বলতে যেটা আমরা বোঝাচ্ছি যে way of identifying apparently healthy people who may have an increased risk of particular condition, যেটা আমি একটু আগে বললাম। এটার এইমটা হচ্ছে অফার স্ক্রিনিং করে একটা কন্ডিশনকে আর্লি ডায়াগনোসিসের মাধ্যমে সেটা সঠিক চিকিৎসা এবং তাদেরকে কিউর করে ফেলা, এই একটা এইমের উপর আমরা কাজ করছি। And its goal is to find cancer at an early stage when it can be treated and may be cured. This is the goal for screening. And it is important to understand the benefits and harms of screening. একটি স্ক্রিনিং এর ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিকও থাকতে পারে, তবে এটার ভালো দিকটাই অনেক অনেক বেশি। এবং বেশিরভাগ স্ক্রিনিং এর মাধ্যমে আমরা বিভিন্ন হেলথ কন্ডিশন, ফর এক্সাম্পল ব্রেস্ট ক্যান্সার, এখানে সার্ভাইভালের একটা সিগনিফিকেন্ট বেনিফিট আমরা দেখতে পেয়েছি, যেটা বিভিন্ন দেশে ম্যামোগ্রাফিক স্ক্রিনিং প্রজেক্ট চালু আছে, সেখানে এভিডেন্স বেসড ইনফরমেশন যেটা আমাদের কাছে আছে। সো the goals for screening is
the screening test that works the way that it should be, and it is helpful for the following. Like it finds cancer before symptom appears. তার মানে হচ্ছে আমি যদি কোনো একটা ক্যান্সারকে আইডেন্টিফাই করি কারো সিমটম ডেভেলপ করার আগেই, তার মানে খুব ছোট অবস্থাতেই যদি এটাকে আমরা পিক করে ফেলতে পারি, অথবা ইভেন before it has full blown starting is pathological activity, ওই অবস্থায় যদি আগে আমরা ধরে ফেলতে পারি তাহলে এটাকে কিওর করা, ট্রিট করা এবং কিওর করা খুব সহজেই সম্ভব হয়। সেটা একটা বড় গোল আমাদের রয়েছে। and screening for cancer that is easier to treat and cure when found early. আর এটা আমাদের খেয়াল রাখতে হবে যে ক্যান্সার এই স্ক্রিনিং এর কিছু ফলস নেগেটিভ, মানে টেস্ট করা হলো যদিও ক্যান্সারটা রয়ে গেছে কিন্তু অনেক সময় কনভেনশনাল টেস্টে এটা ধরে নাও পড়তে পারে, স্মল চান্স। আবার এটা উল্টাও হতে পারে যে ক্যান্সার হয়নি কিন্তু কিছু কিছু টেস্টের কিছু ফল্টের কারণে খুব রেয়ারলি ক্যান্সার হয়নি কিন্তু আমরা বললাম স্ক্রিনিং টেস্ট করে যে ক্যান্সার হয়েছে। এটার দুটোরই ফলস নেগেটিভ পজিটিভ হওয়ার সম্ভাবনাটা খুবই নেগলিজিবল। এবং এই স্ক্রিনিং এর মাধ্যমে আমরা যেটা করি যে ক্যান্সার থেকে মারা যাওয়ার সম্ভাবনাটাকে আমরা সিগনিফিকেন্টলি রিডিউস করে দেই। নাও স্ক্রিনিং টেস্টের বিভিন্ন টাইপ রয়েছে। একটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, হিস্ট্রি, এগুলোতে আমরা স্ক্রিনিং একটা শুরু করতে পারি। একটা বডি ফিজিক্যাল এক্সামিনেশন, সায়েন্স অফ হেলথ ইনক্লুডিং চেকিং ফর সাইন্স অফ ডিজিজ, এই জিনিসগুলো আমরা হিস্ট্রি এবং এক্সামিনেশনের মাধ্যমে কিছুটা নিতে চেষ্টা করি। And there are certain lab tests, medical procedure, simple tissue test, blood, urine, or any substance of the body that can be used as a means for screening. এছাড়া imaging purposes, for example, mammograms or other procedures. Genetic test, that's another way, cells or tissue analyzed to look for changes in genes or chromosomes. So বিভিন্ন ভাবে আমরা স্ক্রিন গুলো করতে পারি বিভিন্ন কন্ডিশনের জন্য। আমি আজকে মূলত ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং নিয়ে কথা বলবো। I wanted to cover other different parts. এখন একটু আগে যেটা বলেছি যে স্ক্রিনের কিছু ছোটখাটো রিস্ক রয়েছে, এই জিনিসগুলো আমাদের এগুলো খেয়াল রাখতে হবে, যেটা যে ফলস পজিটিভ অথবা ফলস নেগেটিভ। তারপরে স্ক্রিনিং করতে যে পেশেন্টের ক্ষতি হয়ে যেতে পারে, খুব রেয়ার, যেরকম কলোনোস্কোপি মাধ্যমে যে আমরা যাদের অনেক ফ্যামিলি হিস্ট্রিতে বাউল ক্যান্সার হিস্ট্রি রয়েছে তাদেরকে যদি আমরা কলোনোস্কোপি করতে যে কলন পারফোরেট করে দেই, ইট ইজ, আমি আমার 25 বছরের লাইফে মোটে একটা পেশেন্টকে দেখেছি। সো ইটস নট দ্যাট কমন। তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। স্ক্রিনের কিছু বেশিরভাগ ক্ষেত্রে প্লাস হলেও কিছু অল্প কিছু মাইনাসও রয়েছে। সো এটা কি স্ক্রিনিংটা কি মানুষকে বেশি দিন বাঁচতে সাহায্য করে? Does it? Now, finding some cancers at an early stage may help decrease the chance of dying from those cancers. এটা প্রমাণিত সত্য। And screening studies are done to see whether deaths from cancer decreases when people are screened. এগুলো আমাদের ইনফরমেশন গুলো রয়েছে যে স্ক্রিনিং এর মাধ্যমে আমরা ক্যান্সারের মাধ্যমে যে মৃত্যু সেটার পার্সেন্টেজটা অনেক কমিয়ে দিতে পেরেছি। এগুলো বিভিন্ন ট্রায়াল, রিসার্চ এবং এভিডেন্সের মাধ্যমে এটা প্রমাণিত সত্য। So let's look at a different way of screening. কেউ কেউ লিড টার্ম বায়াসের একটা এক্সাম্পল দেয় কখনো কখনো কোনো স্ক্রিনিং কন্ডিশনের ক্ষেত্রে। আমি এটা একটু বুঝিয়ে বলি। যেরকম এটা পুরা লেন্থটা যদি আমরা মনে করি একটা মানুষের এখানে ক্যান্সারটা এখানে শুরু হলো কিন্তু ক্যান্সারটা হাতে পাওয়া যাচ্ছে না, এই অবস্থায় একটি স্ক্রিনিং করে আমরা ক্যান্সারটা ডিটেক্ট করলাম, এখানে এটাকে চিকিৎসা করার পরে পেশেন্টটা এক পর্যায়ে মারা গেল। তাহলে এই যে টাইমটা আমার কার্সারে যাই মুভ করে দেখাচ্ছি, এটা হচ্ছে ক্যান্সারের মাধ্যমে স্ক্রিনিং এর মাধ্যমে ক্যান্সারটার এক ডায়াগনোসিস করার পরে এতগুলো বছর বাঁচলো, কিন্তু ক্যান্সারটা শুরু হয়েছে কিন্তু আরো আগে, and we don't know when. এখন যদি স্ক্রিনিং না করা হয় তাহলে দেখা গেলো যে এরকম একটা স্টেজে এসে ক্যান্সারটা পালপেবল হলো, সারা গায়ে ছড়িয়ে গিয়েছে, তারপরে চিকিৎসা শুরু হলো, এরপরে পেশেন্টটা মারা গেল। এখানে দেখা যাচ্ছে যে শর্টার স্প্যান, মানে ক্যান্সার ডায়াগনোসিস থেকে ডেথের টাইমটা অনেক কম। whereas apparently স্ক্রিনিং এর মাধ্যমে আমরা দেখি অনেকে কোনো কোনো ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে আর্লি ডায়াগনোসিস করা হলো, বাট ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ যে ক্যান্সারের ডায়াগনোসিস থেকে ডেথ পর্যন্ত যে টাইমটা একদম সেম রয়ে গেছে। এটা কিছু কিছু ক্ষেত্রে সত্য হলেও হতে পারে, এটা একটা পোস্টমর্টেম থিওরি। আর এছাড়া ক্যান্সারের খুব অ্যাডভান্স লেভেলের স্ক্রিনিং যেগুলো করা হয়
এটার কিছু কিছু ক্ষেত্রে ওভার ডায়াগনোসিস হয়, যেরকম ডিসিআইএস, লো গ্রেড ডিসিআইএস, খুব ছোট টাইনি ক্যান্সার আমরা অপারেশন করে ফেলতেছি, মেবি ফিউচারে এটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আছে বিভিন্ন রিসার্চ ট্রায়াল চলছে। তো এই সমস্ত ক্ষেত্রে দেখা গেল যে ওদের আসলে জীবনে হয়তো ওই ক্যান্সারটা বড় হবে না এবং মারাও যাবে না, কিন্তু সেগুলোকেও আমরা ডায়াগনোসিস করে ফেলছি স্ক্রিনিং এর মাধ্যমে। সো ওগুলোকে আমরা ওভার ডায়াগনোসিস বলতে পারি। এটার একটু স্মল রিস্ক রয়ে গেছে, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে এটার দুটার কোনোটাই আসলে অ্যাপ্লিকেবল না। স্ক্রিনিং যেমন প্রেগনেন্সিতে বেশ কিছু ইনফেকশাস ডিজিজ, ডাউন সিনড্রোম, প্যাথাও সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, এই যে বিভিন্ন রকম সিনড্রোম রয়েছে, যেখানে ওই জিনগুলোর মধ্যে যে এডিশনাল ক্রোমোজোম এডিশনাল অ্যাড হয় ক্রোমোজোম 13 অথবা 18-এ, বিভিন্ন কোনোটার নাম পাতাও সিনড্রোম, কোনোটা এডওয়ার্ড সিনড্রোম, ডাউনস, এগুলো তোমরা পড়ে থাকবে। তো এই জিনিসগুলো কিন্তু প্রেগনেন্সি থাকা অবস্থাতে টেস্টের মাধ্যমে স্ক্রিনিং করে বের করে ফেলা যায়। মিড প্রেগনেন্সি স্ক্যান অথবা ফিজিক্যাল অ্যাবনরমালিটি এগুলোর মাধ্যমে দেখা যায়, অথবা কোনো ধরনের টেস্ট আছে ব্লাড টেস্টের মাধ্যমে। এছাড়া স্ক্রিনিং ফর নিউবর্ন বেবিস, তাদের ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে, হেয়ারিং টেস্ট, ব্লাড স্পট টেস্ট, এগুলোর মাধ্যমে তাদের বিভিন্ন কন্ডিশন ডায়াগনোসিস করা যেতে পারে। ফর আদার এক্সাম্পল, ডায়াবেটিসের ক্ষেত্রে বিভিন্ন অর্গান ইনভলভ হতে পারে, ফর এক্সাম্পল আইস, এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটা, সেটার জন্য ডায়াবেটিক পেশেন্টদের টাইম টু টাইম স্ক্রিনিং করা হয়। সুতরাং স্ক্রিনের কিন্তু মাল্টিটিউড ইউজেস, মানে বিভিন্ন রকমের কন্ডিশনের ক্ষেত্রে বিভিন্ন রকম ইউজেস রয়েছে। এটা একটা জিনিস, কিছু ইন্টারেস্টিং এক্সাম্পল আরো দিচ্ছি, যেমন সার্ভাইকাল স্ক্রিনিং, যেটা ইংল্যান্ডে 25 বছর থেকে 64 বছর এটার মাঝখানে করা হয়, এবং ইয়াং এর যেটা 3 ইয়ারলি, এবং 50 অনওয়ার্ডস, 50 থেকে 64 এই সময়টা করা হয় 5 বছর পর পর। এছাড়া বাউল ক্যান্সার স্ক্রিনিং এর ব্যাপারটা, যাদের অনেক ফ্যামিলি হিস্ট্রিতে বাউল ক্যান্সার হিস্ট্রি রয়েছে, তাদেরকে ফ্রম এজ 55 অনওয়ার্ডস তাদেরকে কলোনোস্কোপি এর অফার করা হয়। এছাড়া হোম টেস্টিং কিট, বাউল স্কোপিং স্ক্রিনিং যেটা আমি বললাম, এই হোম টেস্টিং কিটেও এর মাধ্যমে যে ওই ব্লাডটাকে ফিকালোকাল ব্লাড টেস্ট অথবা আরো কিছু এডিশনাল টেস্ট, যেটা আমি পরে বলবো, এগুলো রয়েছে। অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, যেটা যাদের বয়স 65 এবং তাদের উপরে, তাদেরকেও আল্ট্রাসাউন্ডের মাধ্যমে অ্যানিউরিজমের স্ক্রিনিং করার ফ্যাসিলিটি কোনো কোনো কান্ট্রিতে ইউজ করা হয়। আর ব্রেস্ট স্ক্রিনিং এর ব্যাপারে তো আমি ডিটেল কথা বলবোই। ইউকে তে কারেন্টলি যে ট্রায়াল হয়েছে, যেটা এজটা 47 থেকে 73, এই এজে 3 বছর পর পর স্ক্রিনিং করা হয়, কারণ আমরা জানি যে প্রতি 8টা মেয়ের একজনের লাইফ টাইম রিস্ক রয়েছে ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করার। এবং এটা নিয়ে আমি ডিটেল we will come into that. Now, 26 countries offering breast screening programs. সারা দুনিয়াতে 26টা দেশে ম্যামোগ্রাফিক ব্রেস্ট স্ক্রিনিং প্রোগ্রাম চালু রয়েছে। আর ইউকে তে প্রতি 3 বছর পর পর একবার করে স্ক্রিনিং করা হয়, যেটা বললাম যে মোস্ট অফ দ্য প্লেসেস বিটুইন 50 to 70, আর যেসব জায়গায় ট্রায়াল, যেরকম আমাদের রিজিয়নে, যেটা আমরা 47 থেকে 73, 74 এজ পর্যন্ত, এবং তারপরে পেশেন্ট সেলফ রেফারও করতে পারে ম্যামোগ্রাফিক স্ক্রিনিং এর জন্য। এবং ইউএসএ এবং সুইডেনে 1 থেকে 2 বছর পর পর ম্যামোগ্রাফিক স্ক্রিনিং করা হয়, এবং উরুগুয়েতে প্রতি বছর একবার করে স্ক্রিনিং করা হয়, ম্যামোগ্রাফিক স্ক্রিনিং। এবং এই সমস্ত কান্ট্রিগুলোর যে ব্রেস্ট স্ক্রিনিং প্রোগ্রাম চালু রয়েছে, সেগুলোতে ম্যামোগ্রাফির মাধ্যমেই স্ক্রিনিংটা করা হয়। কিছু কিছু ব্রেস্ট স্ক্রিনিং এর যখন শুরুতে ম্যামোগ্রাফিক স্ক্রিনিং প্রজেক্ট চালু হয়েছে, আজ থেকে 30-35 বছর এরকম সময় আগে বিভিন্ন কান্ট্রিতে, তখন থেকেই এটার এগেনস্টে একটা গ্রুপ এটার এগেনস্টে কথা বলেই আসছে। কিন্তু যে যাই বলুক, এত সময় বছর পরে আমরা এভিডেন্সের মাধ্যমে দেখতে পেয়েছি, বিভিন্ন তথ্য প্রমাণীদের মাধ্যমে, যে ক্যান্সার যদি আর্লি ডায়াগনোসিস করা হয় ম্যামোগ্রাফিক স্ক্রিনের মাধ্যমে, মর্টালিটি রিডাকশন 25 to 30% অ্যাচিভ করা যায় এবং করেছে। So definitely there is a benefit. Now, purpose of breast screening to reduce mortality from breast cancer, as well as the morbidity associated with advanced stages of the disease. কারণ আমরা শুধু একটা ক্যান্সারকে আর্লি ডায়াগনোসিস করে চিকিৎসা করে দিলাম তা কিন্তু না। আমরা যদি এই ক্যান্সারটাকে আর্লি স্টেজে ডায়াগনোসিস না করতে পারি, ক্যান্সার আস্তে আস্তে বড় হবে, গায়ে, এক্সিলাতে, লিম্ফ নোডে, লাং, লিভার, বোনস, বিভিন্ন জায়গায় ব্রেন ছড়িয়ে যেতে পারে, and they could die even early. এবং অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সারের যে ক্ষতিকর প্রভাব, যে একটা আলসারেটেড লিশন ব্রেস্টে ডেভেলপ করলো, সেটাকে ম্যানেজ করা খুব ডিফিকাল্টি, অর্গান মেটাস্টেসিস হলে এটাকে ম্যানেজ করা অনেক ডিফিকাল্টি, অনেক এক্সপেন্সিভ ট্রিটমেন্ট।
সো কোয়ালিটি অফ লাইফ সিগনিফিকেন্টলি এফেক্ট করে, মর্টালিটি রিস্কটা বেড়ে যাচ্ছে যদি আর্লি ডায়াগনোসিস আমরা ডিটেক্ট করতে ব্যর্থ হই। Now, aim of breast screening to identify cancers before they become palpable. So that is the key point. অনেকে যে বলে যে হাত দিয়ে ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের মাধ্যমে অথবা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারটাকে ডায়াগনোসিস করলে এনাফ, এবং কেউ কেউ বাংলাদেশে এটা নিয়ে যথেষ্ট প্রচারণা চালায় যে সেলফ এক্সামিনেশন অথবা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন ইজ মোর দেন এনাফ, এটা করলে স্ক্রিনিং, এটা একটা তারা মনে করে ব্রেস্ট স্ক্রিনিং। কিন্তু 26টা দেশের যে ম্যামোগ্রাফিক স্ক্রিনিং প্রজেক্ট চালু রয়েছে, নিশ্চয়ই দেয়ার মাস্ট বি রিজন। আর এটাই আমি বলতে চাচ্ছি যে ক্যান্সারটা যদি হাতে পাওয়াই যায় ব্রেস্টে, তার মানে এটা অলরেডি কিন্তু অনেক অ্যাডভান্স স্টেজে, লেট স্টেজে ধরা পড়ছে, এবং এটা থেকে ক্যান্সারটা বগলে বা এক্সিলাতে মেটাস্টাসিস বনানো, অর্গান মেটাস্টাসিস সম্ভাবনাও বেড়ে যাচ্ছে, যার ফলে মর্টালিটিও বেড়ে যাচ্ছে। সুতরাং ব্রেস্ট স্ক্রিনিং এর এইমের একটা বড় অংশটা হচ্ছে যে পালপেবল স্টেজে হওয়ার আগেই, ইমপালপেবল স্টেজে যেটা হাতে পাওয়া যাচ্ছে না, ওই সময় ম্যামোগ্রাফিক স্ক্রিনের মাধ্যমে সাটল একটা চেঞ্জ, একটা মাইক্রোক্যালসিফিকেশন অ্যাবনরমালিটি আমরা দেখতে পাবো। সেটার মাধ্যমে পরবর্তীতে আল্ট্রাসাউন্ড কোরবাপসি অথবা স্টেরিওটেকটিক কোরবাপসির মাধ্যমে আমরা যদি ক্যান্সারটাকে কনফার্ম করতে পারি, তাহলে এটার চিকিৎসাটা খুব সহজ এবং ছোটখাটো পর্যায়ে করে দিতে তাকে সম্পূর্ণভাবে কিউর করে ফেলা যেতে পারে। সো এই জিনিসটা কোয়াইট ইম্পর্টেন্ট। নাও 2014 থেকে 15-তে জাস্ট ওভার 40% সব ধরনের ইনভেসিভ ক্যান্সার যেটা আমরা ইউকে তে স্ক্রিনিং এর মাধ্যমে পেয়েছি, সেটা 15 মিলিমিটারের থেকে কম সাইজ, মানে হচ্ছে ঠিক এতটুকু সাইজের, যেটা হাতে পাওয়ার সম্ভাবনা খুব কম। আর বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ইম্পালপেবল স্টেজে থাকে, তার মানে হচ্ছে এদের লিম্ফ নোডের মেটাস্টাসিসের সম্ভাবনা কমে যায়, এবং আর্লি ডায়াগনোসিসের মাধ্যমে, ছোটখাটো চিকিৎসার মাধ্যমে তাদেরকে ইভেন সম্পূর্ণভাবে সুস্থ করে দেওয়া যায়। ইউকে তে স্ক্রিনিং চালু হয়েছিল 87-এ, ফরেস্ট রিপোর্ট, ওখানে ওরা একটা ছোটখাটো ট্রায়াল করেছিল, তারপর দেখেছিল যে আর্লি ইনভেসিভ ক্যান্সার এর মাধ্যমে যদি এটা সাকসেসফুলি ডায়াগনোসিস করে এটাকে ট্রিট করা যায়, তাহলে মর্টালিটির একটা রিডাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ওই সময় ওরা কি করলো, এজ বিটুইন 50 to 70, 3 বছর পর পর এদেরকে ইনভাইট করা হলো, এবং এটা 2009-তে এটা এক্সপান্ডেড করে 47 এবং 73 করা হয়েছে একটা পাইলট প্রজেক্টের পার্ট হিসাবে। Now, generally 2-view mammography is used and the frequency is 3 years in UK. That's how I'm talking about UK. And it is nationally defined guidelines. একেবারে define করা protocol guidelines রয়েছে for quality assurance, for to be followed by 100 screening units. 100-এরও কিছু বেশি যে ব্রেস্ট ইউনিট রয়েছে, সব স্ক্রিনিং ইউনিটে একেবারে exactly same defined guidelines গুলো ফলো করে quality assurance গুলো মেইনটেইন করা হচ্ছে, which is absolutely important for any cancer screening or diagnosis or treatment. Now, the most important cancers detected as screening is high-grade DCIS. কারণ এই high-grade DCIS থেকে they can progress into invasive cancer quite rapidly in 3 years. General একটা আইডিয়া হচ্ছে 5 থেকে 15 বছর লাগে DCIS থেকে ইনভেসিভ ক্যান্সার হতে। আর ডাক্টাল কার্সিনোমা ইন সিটু যেটা ক্যান্সার সেলগুলো ডেভেলপ করে গেছে ফুল ব্লাউন, কিন্তু এটা স্টিল ব্রেস্টের গ্ল্যান্ডের ডাক্টের ভিতরে রয়ে গেছে, যেটা বেসমেন্ট মেমব্রেন ক্রস করেনি, সেটাকে আমরা ডাক্টাল কার্সিনোমা ইন সিটু বলি। এটা লো গ্রেড, ইন্টারমিডিয়েট গ্রেড এবং হাই গ্রেড রয়েছে। এটা গ্র্যাজুয়াল চেঞ্জটা হয় উইথ টাইম, এবং হাই গ্রেড থেকে ইনভেসিভ ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা খুবই দ্রুত, এবং যখনই তারা বেসমেন্ট মেমব্রেন ক্রস করে চলে যাচ্ছে, they become invasive cancer and a potential to metastasis. সুতরাং এটা মনে রাখতে হবে, ডিসিআইএস যখন বেসমেন্ট মেমব্রেন ক্রস করেনি, ওই ক্যান্সার সেল একই সেল, সেগুলো হচ্ছে ডিসিআইএস, এবং এটা potentially cannot metastasize to lymph node, এটা এক্সিলাতে যেতে পারে না, therefore it cannot kill you. সুতরাং 98% এর বেশি সার্ভাইভাল বেনিফিট রয়েছে ডিসিআইএস যদি ডায়াগনোসিস করা হয়। নাও এগুলো কিছু ফ্যাক্টস এন্ড ফিগার দিয়েছি, তবে এটা শুধু মনে রাখতে হবে যে আমরা অ্যাভারেজ 35 থেকে 40 হাজার নতুন ডায়াগনোসিস হচ্ছে, এবং 14,500-এর মতো বছরে মারা যাচ্ছে। এটা আমাদের ইউকের স্ট্যাটিস্টিক্স। আর আমরা এটাও জানতে পেরেছি যে প্রতি 8টা মেয়ের একজনের লাইফ টাইম রিস্ক রয়েছে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার। ইটস নট
a small percentage, quite a lot really. It's about 12% population risk. অন্যভাবে ঘুরিয়ে বলা হয়। সো আমরা যেটা এভিডেন্স পেয়েছি যে আর্লি ডিটেকশনের মাধ্যমে ইমপ্রুভ ট্রিটমেন্টের মাধ্যমে আমরা 30% রিডাকশন অফ ব্রেস্ট ক্যান্সার মর্টালিটি, মানে ব্রেস্ট ক্যান্সারে দিয়ে যে মৃত্যুর হার ঝুঁকিটা আমরা 30% ইউকেতে কমিয়ে দিয়েছি। সুতরাং এটা একটা অবভিয়াস বেনিফিট ফ্রম breast screening program. So there was a randomized control trial that was between 1960 to 80. ওখানে দেখা গিয়েছিল যে স্ক্রিনিং, ম্যামোগ্রাফিক স্ক্রিনিং এর মাধ্যমে মর্টালিটিটা প্রায় 25% কমানো যেতে যাবে। ওই সময় ওটা আমরা জানতাম তখন থেকেই। আর এই ম্যামোগ্রাম নিয়ে তো অনেক ম্যামোগ্রাফিক স্ক্রিনিং নিয়ে অনেক কোশ্চেন রেজ করা হয়েছে এবং এই ভ্যালিডিটিটা কোশ্চেন করা হয়েছিল 2000 সালের দিকে। সুইডিশ ট্রায়ালিস গ্রুপ ওরা কোশ্চেন করেছিল এবং হু ক্যান্সার কমিটি তখন এটা নিয়ে ফার্দার মেটা অ্যানালাইসিস করেছে, বিভিন্ন ট্রায়ালের সমস্ত কান্ট্রি ডাটাগুলো নিয়েছে। তারপরে ওরা কনফার্ম করেছে যে ম্যামোগ্রাফিক ব্রেস্ট স্ক্রিনিং এর মাধ্যমে মর্টালিটি বেনিফিট, যে মর্টালিটি রিডাকশন হচ্ছে, এই বেনিফিটটা রয়েছে। এটা তারা রিয়াফার্ম করেছে হু ক্যান্সার কমিটি। এবং এই মর্টালিটি বেনিফিটের গ্রেটেস্ট বেনিফিটটা হচ্ছে 55 to 70 ইয়ার্স এজ গ্রুপ। এটা কিন্তু ইউকে ডাটা এবং অন্যান্য কান্ট্রি ডাটা, কিন্তু বাংলাদেশে যেহেতু আমাদের কোনো ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি নেই, ক্যান্সার ডাটা নেই, সুতরাং আমাদের যে বাংলাদেশে আমরা যে একটা ব্রেস্ট ইউনিট চালু করেছি, আমরা আমাদের নিজস্ব যে ডাটা আমরা কালেক্ট করেছি ফ্রম ডে ওয়ান, সেখানে কিন্তু আমরা কিছু ওয়ারিং কিছু ফিচার পেয়েছি যেটা আমি আসবো পরে বলবো। But these are more or less these informations are supporting the European population. So mammogramটা হচ্ছে মোস্ট কমন স্ক্রিনিং টেস্ট ব্রেস্টের জন্য। এটা একটা ডিজিটাল ম্যামোগ্রাফিক মেশিন এবং এই যে একটা ছবি, এটা কিভাবে যে ম্যামোগ্রাম করা হয়, 2 ভিউ ডিজিটাল ম্যামোগ্রাম এটাই করা হচ্ছে। এবং ইভেন একটা 3D কোনো ক্ষেত্রে আমরা স্ক্রিনিং প্রজেক্ট ইউজ করছি, যেটা ডিজিটাল ক্রোমোসিনথেসিস বলা হয় বা 3D ম্যামোগ্রাম বলা হয়। রেডিয়েশন ডোজের কিন্তু খুব একটা পরিবর্তন না হলেও একই ডোজ, কিন্তু এটাকে খুব হাইলি সফিস্টিকেটেড ওয়েতে কম্পিউটার জেনারেটেড ইমেজ করে একটা 3 dimensional ম্যামোগ্রাফিক ভিউ দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড 3D অর ডিজিটাল টমোসিনথেসিস। আমি এটুকু জানি যে বাংলাদেশে অলরেডি এই টমোসিনথেসিস ফ্যাসিলিটিস এগুলো অ্যাভেলেবল আছে। So there are other ways to do it, like MRI as a screening test. Now, যাদের হাই রিস্ক ব্রেস্ট ক্যান্সার, মানে ফ্যামিলিতে অনেক বেশি ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার রয়েছে, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বিলো 40 ইয়ার্স, অথবা দুজন ফ্যামিলি মেম্বার বিলো 50 ইয়ার্স, অথবা মোর দেন 2 ফ্যামিলি মেম্বার্স অফ এনি এজ গ্রুপ, অথবা কম্বিনেশন অফ ব্রেস্ট or ovarian ক্যান্সার, অথবা মেল ব্রেস্ট ক্যান্সার ইন ফ্যামিলি, এই যে জিনিসগুলো রয়েছে, বা বিভিন্ন ধরনের আদার ক্যান্সার, সিএ প্রস্টেট, বোনস, ব্লাড, other endocrine cancers, এগুলো সবই কিন্তু গ্র্যাজুয়ালি সিগনিফাই করে জেনেটিক মিউটেশন রিস্ক, এবং এদেরকে আমরা হাই রিস্ক ব্রেস্ট ক্যান্সার গ্রুপ হাই রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার ওদের ক্যাটাগরিতে ফেলবো। এদের কিন্তু স্ক্রিনিং করা হয় আর্লি, এবং অনেকের ক্ষেত্রে এদেরকে এমআরআই স্ক্রিনিং করা হতে পারে। এমআরআইটা আমি এক্সাম্পল দিলাম যে যদি BRCA1 জেনেটিক মিউটেশন হয়, তাদের ক্ষেত্রে অনেক সময় এমআরআই স্ক্রিনিং করা হয়, যাতে আর্লি স্টেজে ক্যান্সারটাকে ডায়াগনোসিস করা হয়, অথবা কোনো আদার কোনো স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে বা কোনো ধরনের রেয়ার জেনেটিক সিনড্রোম, সেগুলোর ক্ষেত্রে করা হতে পারে। তো একটা জিনিস খেয়াল রাখবে যে যদিও 47 অনওয়ার্ডস থেকে আমরা স্ক্রিনিং পপুলেশন স্ক্রিনিং করা হয়, কিন্তু যাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি হয় তাদের ক্ষেত্রে কিন্তু 20 থেকে 25, কোনো কন্ডিশনের ক্ষেত্রে 25 থেকে 30, মানে আর্লি এজেই এদেরকে স্ক্রিনিং শুরু করা হয়। এই জিনিসগুলো একটু পার্থক্য রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। যাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি ক্যাটাগরি গ্রুপ, তাদের ক্ষেত্রে নর্মাল পপুলেশন স্ক্রিনিং এর মতো করা হয় না, তাদেরকে আরো এডিশনাল আর্লি এজেই স্ক্রিনিং করা হয়, এবং মিনস অফ স্ক্রিনিং কুড বি এমআরআই or MRI and mammogram both. Now, বাংলাদেশের পার্সপেক্টিভ আমি বলছি যে আমাদের যে লিমিটেড ডাটা আমরা পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটা অ্যাগ্রেসিভ টাইপ অফ ক্যান্সার, ইউজুয়ালি ট্রিপল নেগেটিভ, যেটা ERP আর HER2 নেগেটিভ, এবং গ্রেড 3 ক্যান্সার ইয়াং পেশেন্টদের হচ্ছে, যাদের বয়স 35 এর নিচে। এটা একটু কারেক্ট হবে, এজ হবে অ্যাকচুয়ালি অ্যারাউন্ড 35 অনওয়ার্ডস।
এদের আমরা ভালো ক্যান্সার দেখতে পাচ্ছি। এরকম আমি গতবারে দেখেছি ইন্টার্নি ডক্টর পাশ করে এসছে, বিয়ে হয়নি, তারপর ক্যান্সার, কয়েকটা মেয়ের ইনফ্লামেটরি ক্যান্সার নিয়ে আসলো, যাদের বয়স 30 থেকে 31 বছর। এবং এটা কিন্তু অ্যালার্মিংলি বিভিন্ন ইউনিটে আমরা খবর পাই যে এটার নাম্বারটা বেড়েই যাচ্ছে। এখন বাংলাদেশে একটা অ্যাগ্রেসিভ টাইপ অফ ব্রেস্ট ক্যান্সার, যেটা জেনারেল পপুলেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, দেয়ার ইজ এ স্কোপ অফ রিসার্চ অপরচুনিটি ওয়াই দিস সর্ট অফ থিংস আর সিন। কিন্তু আমাদের যে লিমিটেড ডাটা, আমরা প্রপোজ করছি যে উন্নত বিশ্বে যেটা হয়, ডিফারেন্ট রিজনে ওদের ম্যামোগ্রাফিক স্ক্রিনিংটা 47 বা 40 থেকে করে, কিন্তু আমরা প্রপোজ করছি ইট শুড বি ফ্রম 35। কারণ হচ্ছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের প্র্যাকটিসে, ক্লিনিক্যাল প্র্যাকটিসে, যে প্রচুর পেশেন্ট অ্যারাউন্ড 35, স্পেশালি 35 to 45 এই যে এজ গ্রুপে যে ভালো ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে। সুতরাং আমরা যদি এই পপুলেশন গ্রুপটাকে টার্গেট করতে পারি, যদিও সরকারি পর্যায়ে ন্যাশনাল ম্যামোগ্রাফিক স্ক্রিনিং প্রজেক্টের সম্ভাবনা কস্টের কারণে সম্ভাবনা খুবই কম, কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু এটা করার একটা স্কোপ রয়েছে, এবং এই সুযোগটা আমরা হারাতে চাই না পপুলেশনের বেনিফিটের জন্য। কারণটা আমি কেন বলছি, যে ইনক্রিজিং ইনসিডেন্সটা আমি এখন এক্সপ্লেন করলাম। এছাড়া বাংলাদেশের মেয়েরা বাই 35 এর মধ্যে এদের কিন্তু বিয়ে শাদী হয়ে যায়, বাচ্চা কাচ্চা, ব্রেস্ট ফিডিং, ব্রেস্টের যে প্রি ম্যারিটাল স্টেজে যে ব্রেস্টের ডেন্সিটি, যেটা ইউরোপে আমেরিকাতে ওদের তো বিয়ের সাথে অনেক দেরিতে হয়, তাদের ব্রেস্ট অনেক ডেন্স থাকে, তাদের প্রেগনেন্সি অনেক দেরিতে নেয়। তো এই ম্যামোগ্রামের প্রবলেমটা হচ্ছে যে ডেন্স ব্রেস্টের কারণে ম্যামোগ্রামিক ফিচারটা খুব বেশি ভালো ডিটেলস দেখা যায় না, এবং এই কারণে ম্যামোগ্রাফিক স্ক্রিনিংটা কিন্তু লেটে করা হয়, 40 বা 47 বিভিন্ন দেশে বিভিন্নভাবে করা হয়। বাংলাদেশের প্রেক্ষাপটের কারণটা ডিফারেন্ট, আমি বুঝিয়ে বললাম যে প্রেগনেন্সিটা আর্লি হয়, বাচ্চা কাচ্চা দুধ খাওয়ানো সব মিলিয়ে ব্রেস্টের ডেন্সিটিটা অনেক কমে যায়, এবং তখন যদি ম্যামোগ্রাম করা হয় আমরা এনাফ ইনফরমেশন পাবো আর্লি স্টেজের কোনো সাসপিশিয়াস চেঞ্জটাকে ধরার জন্য। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। এক্সকিউজ মি। আর এখানে ম্যামোগ্রামের যে অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে যে অপটিমাল ভিজুয়ালাইজেশন অফ মাইক্রোক্যালসিফিকেশন। ব্রেস্টে যে আমরা ম্যামোগ্রাম করলে যে ছোট ছোট ক্যালসিয়ামের ডট পাওয়া যায় সাদা সাদা স্পটের মতো, যেটাকে আমরা মাইক্রোক্যালসিফিকেশন বলি, ক্লাস্টার্স অথবা অ্যাবনরমালিটিস অর কোনো স্পিকুলেটেড লিশনস অর ম্যাস, এগুলো কিন্তু দেখা যায়। এবং it's a great thing before it is palpable you're able to see any suspicious changes. এবং এখানে লো ডোজ এক্স-রে টু এক্সামিন দ্য ব্রেস্ট, এটা করা হয় আইদার এ two single images or a tomosynthesis, যেটা আমি একটু আগে বলেছি 3D ম্যামোগ্রাফি। এই যে একটা পিকচার আমি দিয়েছি, যে একটা শ্যাডো দেখা যাচ্ছে, একটা ইরেগুলার বর্ডারস মার্জিনস, এটা একটা সাসপিশিয়াস লিশন। এটা ম্যামোগ্রামে আমরা বলবো M5। আমরা ম্যামোগ্রামকে রিপোর্টকে আমরা M1 হচ্ছে 1, এনিথিং 1 ইজ নরমাল উইথ এক্সেপশনস, 2 হচ্ছে বিনাইন, 3 হচ্ছে indeterminate, 4 is suspicious, M5 is মানে mammographically malignant looking lesion. So this one I'm going to report it as a M5 lesion in the breast. Now, mammogram হচ্ছে যেটা আগে বলেছি low dose X of the breast, and it can detect cancer up to 3 years before a tumor can be felt during a breast examination. তার মানে হচ্ছে হাতে ক্যান্সারটা পালপেবল হওয়ার 3 বছর আগেই একটা অ্যাভারেজ একটা টাইম এটা বলেছে যে ম্যামোগ্রাফিক চেঞ্জেসটা পাওয়া যেতে পারে, যেটা ক্যান্সার। সুতরাং ভেবে দেখো যে আমরা 3 বছর আগেই ক্যান্সারটা পালপেবল অবস্থায় ডেভেলপ করার আগে আমরা কিন্তু ম্যামোগ্রামের মাধ্যমে পেয়ে যেতে পারি, মোর অর লেস দ্যাটস অ্যান অ্যাভারেজ টাইম। নাও জেনারেলি কনভেনশনাল বাংলাদেশে সহ অনেক বেশি 2D, টু ডাইমেনশনাল ম্যামোগ্রাফি যেটা করা হয়, তো সেটা কোয়ালিটি কিন্তু অত বেশি ভালো না। এখন তো ডিজিটাল ম্যামোগ্রাম ইজ অল অ্যাভেলেবল, এন্ড ইউকে তে তো আমরা অল ইউজ ডিজিটাল ম্যামোগ্রাফি এন্ড ইনক্লুডিং 3 ডাইমেনশনাল 3D tomosynthesis আমরা করি। ফর একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে 2D তে এখানে যে একটা স্পিকুলেটেড রিলেশনটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না। The moment you done a tomosynthesis view, you could see a speculated lesion. It's quite obvious, isn't it? এবং এটা বলা হয় যে 3 ডাইমেনশনাল ম্যামোগ্রাফিতে 35% বেটার ক্যান্সার ডিটেকশন রয়েছে। এখন ব্রেস্ট স্ক্রিনিং এর বেশিরভাগ ক্ষেত্রে একটা ভালো পার্সেন্টেজ আমরা ডাক্তার কার্সিনোমা ইন সিটু আমরা ডায়াগনোসিস করি, এবং এটা আমি দেখাচ্ছি যে এই যে সিআর ডাটা, বিসিএসসিএ এবং হিস্টোরিক্যাল লিটারেচার থেকে যে একটা অ্যাভারেজ ডাটা এসছে ফ্রম 1950 till 2000 onwards,
Can you see DCIS টা কিভাবে আস্তে আস্তে ডায়াগনোসিসটা কত বেড়ে গেছে? So the percentage of DCIS is coming almost 25% in recent days. That is done through mammographic screening. And I was talking about microcalcification. As you can see, my cursor is moving all those calcium spots that you could see that is irregular, haphazardly arranged, suspicious looking clusters of microcalcification. They're almost looking like DCIS. Once you done a core biopsy, you'll be able to identify the nature of it. Now, এই DCIS নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং ওভার ডায়াগনোসিসের একটা পার্ট হিসেবে DCIS এর যেটা লো গ্রেড DCIS কে এরকম ধরা হচ্ছে যে জীবনও এটা হয়তো ইনভেসিভ ক্যান্সারে টার্ন করবে না, এবং এই কারণে আমরা এরকমও আমরা বলছি যে এটা ওভার ডায়াগনোসিসের একটা পার্ট কিনা, এটা NHS এর ফাইন্যান্সিয়াল একটা ওভার বার্ডেনের একটা রোল প্লে করছে কিনা, অথবা আননেসেসারি ওভার ট্রিটমেন্ট হচ্ছে কিনা, এবং এই DCIS এর ডায়াগনোসিস এর মাধ্যমে অ্যাংজাইটি সাইকোলজিক্যাল ডিস্ট্রেস হয়েছে কিনা। বাট আমি আগেও বলেছি যে DCIS এর মধ্যে যেটা হাই গ্রেড DCIS, এখান থেকে ইনভেসিভ ক্যান্সার টার্ন হওয়ার সম্ভাবনা 3 বছরের মধ্যে অলমোস্ট সার্টেন, এবং ইনভেসিভ ক্যান্সার হওয়া মানেই হচ্ছে পটেনশিয়াল টু মেটাস্টাসাইজ এন্ড ডেথ। সুতরাং আমাদের এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে যে লো গ্রেড DCIS মেবি ফিউচারে আমরা যেটা লো রিস্ক ট্রায়াল LORIS লো রিস্ক DCIS ট্রায়াল আমরা করেছি ইংল্যান্ডে, যেটা কারেন্টলি এখন ইভালুয়েশন হচ্ছে, এমনও হতে পারে যে লো গ্রেড DCIS ফিউচারে আমরা অপারেশন করব না, আমরা জাস্ট একটা অ্যাবনর্মাল ম্যামোগ্রাফিক সার্ভেলেন্স করব। কিন্তু দেয়ার ইজ এ হাই পসিবিলিটি যে ইন্টারমিডিয়েট গ্রেড লার্জ এরিয়া অথবা হাই গ্রেড DCIS এনি সাইজ ইউ উইল কন্টিনিউ টু অফার সার্জারি। নাও 2012-তে ল্যান্সেটে বেনিফিট এন্ড হার্মস অফ ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং একটা ইন্ডিপেন্ডেন্ট রিভিউ হয়েছিল, এবং এই ব্রেস্ট স্ক্রিনিং এর ব্যাপারে অলওয়েজ কেউ না কেউ চ্যালেঞ্জ করেছে, এবং এই ডিবেটটা স্টিল অনগোয়িং। All the potential mortality reduction, nearly 25 to 30%, still the question is asked. এবং এখানে আমি কিছু ডাটা দিয়েছি যে প্রতি 10,000 ইউকে এর মেয়েদের যাদের 50 বছর থেকে এদের স্ক্রিনিং করা হলে 681 জনের ডায়াগনোসিস হবে ক্যান্সার, এর মধ্যে 43 জন মারা যেত যেটাকে প্রিভেন্ট করা যাবে, আর 129টা কেসেস কুড বি ওভার ডায়াগনোসিস, মানে হচ্ছে যেরকম ওই যে বললাম লো গ্রেড DCIS অথবা ঠিক DCIS ও না, রেডিয়াল স্কার্স অর স্ক্লেরোজিং অ্যাডেনোসিস, এই ধরনের B3 অর ইনডিটারমিনেট চেঞ্জেস বা বিনাইন, প্রবাবলি বিনাইন, এই ধরনের চেঞ্জেস গুলো অনেক সময় আমরা ভ্যাকুয়াম অ্যাসিস্টেড এক্সিশন করি, এই যে এগুলো আমরা ধরে নিচ্ছি ওভার ডায়াগনোসিস হিসেবে। তার মানে যেটা ভুল ডায়াগনোসিস তা না, তবে এটা একটা আননেসেসারি টেনশন স্ট্রেসও তৈরি করে। যদিও উদ্দেশ্যটা পারপাসটা অনেক ভালো স্ক্রিনিং এর, কিন্তু এই যে কোয়ালিটি অফ ইমেজেস এত থরো ডিটেইল এত শার্পার হয়েছে যে ইভেন ক্যান্সার হওয়ার আগেই আমরা এই ধরনের ইনডিটারমিনেট বিনাইন চেঞ্জ গুলোকে আমরা বের করে ফেলছি। তো এই জিনিসগুলো স্ক্রিনিং এর একটা নেগেটিভ সাইড রয়েছে। আর ওই যে আমি একটু আগে বলেছি যে লো রিস্ক DCIS ট্রায়ালটা অলরেডি শেষ হয়ে গেছে, এটার আমরা আউটকামটা ওয়েট করছি। আমি নিজেও একটা এই ট্রায়ালের একটা আমাদের লোকাল হসপিটালের আমাদের একজন, আমি নিজেও একজন ছিলাম এই ট্রায়ালের পার্ট হিসেবে, এবং আমাদের ইউনিট সহ ইউকের অনেকগুলো ব্রেস্ট ইউনিট এই ট্রায়ালে পার্টিসিপেট করেছে, and we're waiting for its outcome data to be published. Now latest কিছু রিসার্চ এসছে, যেরকম UKH ট্রায়ালটা পাবলিশ হয়েছে অগাস্টে ল্যান্সেটে, এবং এখানে প্রায় 1,60,000 এর বেশি উইমেনকে রিক্রুট করা হয়েছিল 1990 থেকে 1997 ওই সময়টাতে, এবং 53-54 উইমেনকে র্যান্ডমলি অ্যাসাইন করা হয়েছিল, একটা ইন্টারভেনশন গ্রুপ আর একটা কন্ট্রোল গ্রুপ দুভাবে ভাগ করা হয়েছিল, এবং তারপরে এদেরকে ফলো আপ করা হয়েছে, ম্যামোগ্রাম করা হয়েছে, চেক করা হয়েছে, এবং এই এতদিন ফলো আপ করে এই ট্রায়ালের যে আউটকাম রিসেন্টলি পাবলিশড হয়েছে, ওরা বলছে যে there is a reduction in cancer mortality with annual mammography in women age 40 to 49 years. তার মানে হচ্ছে যে কারেন্টলি ইউকে তে যে স্ক্রিনিং করা হচ্ছে 47 থেকে বা 50 থেকে 70 পর্যন্ত, যদিও কোনো কোনো জায়গায় 47 থেকে 73 করা হচ্ছে, কিন্তু এই ট্রায়ালে আমরা দেখতে পেয়েছি যে অ্যানুয়াল ম্যামোগ্রাফিটা যদি 40 থেকে 49 ইয়ার্স এর মধ্যে যদি করা হয়, তাহলেও একটা রিডাকশন ইন ব্রেস্ট ক্যান্সার মর্টালিটি বেনিফিট রয়েছে। আর
এটা হচ্ছে উইদিন ফার্স্ট 10 ইয়ার্স অফ ফলো আপের মধ্যে, কিন্তু এই গ্রুপে আবার কোনো ওভার ডায়াগনোসিস আমরা এটাও পাইনি। এবং যেটা এই ওভার ডায়াগনোসিসের রিস্কটা আমরা পেয়েছি যে 50-এর বেশি উপরের বয়স গ্রুপটাকে, সেটা কিন্তু আমরা 40 থেকে 49 এই গ্রুপে ইউকে এজ ট্রায়ালে কিন্তু সেটা আমরা খুঁজে পাইনি। সো টু সামারাইজ, there is some potential of possibility of expanding mammographic screening to that age group between 40 to 49 as well. So 40 to 73, 74 maybe, যেটা অন্যান্য বিশ্বের অনেকগুলো দেশে অলরেডি চালু আছে। আমি লোরিস ট্রায়াল সম্বন্ধে বলেছি, যেটা ইউকে বেসড ফেজ 3 মাল্টি সেন্টার স্টাডি। আমাদের ব্রেস্ট ইউনিট তো এটার পার্ট ছিল, যেটা ভ্যাকুয়াম বায়োপসি র্যান্ডমাইজড বায়োপসির মাধ্যমে লো এবং ইন্টারমিডিয়েট গ্রেড ডিসিএস থেকে ডায়াগনোসিস করে আমরা পেশেন্টকে রিপোর্টটা শেয়ার করি, তারপরে ওদেরকে অফার দিতাম যারা যদি ট্রায়ালে যেত, তারা যদি অ্যাগ্রি করতো, তাদের কম্পিউটারে র্যান্ডমাইজ করে 2 গ্রুপে ভাগ করে। এক গ্রুপ হচ্ছে সার্জারি, আরেক গ্রুপ হচ্ছে জাস্ট অবজারভেশন উইথ অ্যানুয়াল ম্যামোগ্রামস। এবং আমাদের মেইন আউটকাম মেজার যেটা ছিল সেটা হচ্ছে ইপসিল্যাটারাল, মানে একই ব্রেস্টে ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সার ফ্রি সার্ভাইভাল 5 বছরে এদের কয়জন ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করছে এবং করলে ওদের ট্রায়াল থেকে বের করে ওদেরকে সার্জারি করে দেওয়া হচ্ছে। এটা ছিল একটা আউটকাম মেজার আমরা দেখতে চেয়েছিলাম, এবং এইমটা ছিল টু ইনভেস্টিগেট whether patients with newly diagnosed low risk DCIS can safely avoid surgery, যেটা বলেছি যে লো গ্রেড ডিসিএস টাকে আমরা অপারেশন না করে জাস্ট ফলো আপ করে রাখতে পারি কিনা, এটা এই ট্রায়ালের একটা পার্ট, এই এইম একটা রয়েছে। এবং let's just wait for the results. Hopefully once the data analysis is completed we will get the outcome. এছাড়া একই রকম কিছু সিমিলার ট্রায়াল চলছে, লর্ড ট্রায়াল, কমেট ট্রায়াল, এগুলো চলছে। এগুলো ফেজ 3 নন ইনফেরিয়র ট্রায়াল, এবং এটা ইন্টারন্যাশনাল মাল্টি সেন্টার স্টাডি। ইউরোপ ডাচ ব্রেস্ট ক্যান্সার রিসার্চ গ্রুপ ওরা করছে, এবং যেটা 2029 কমপ্লিট হবে। এটা লোরিস এর, ইউকে তে লোরিস যে ট্রায়াল সেটা সিমিলার। আর আমেরিকাতে যেটা হচ্ছে এটা হচ্ছে কমেট ট্রায়াল, সেটাও লো গ্রেড ডিসিএস নিয়ে ট্রায়াল হচ্ছে। সুতরাং গোটা বিশ্বে কিন্তু অনেক রিসার্চ ট্রায়াল অলরেডি অনগোয়িং, এবং কোনোটা শেষ হয়ে গেছে, ওয়েটিং টু বি পাবলিশড ওয়ান্স দ্য ডাটা ইজ অ্যানালাইজড। তো এইগুলো মোটামুটি ব্রেস্ট স্ক্রিনিং নিয়ে কথাবার্তা। লেটস টক অ্যাবাউট সামথিং এলস। গাইস, ক্যান ইউ হিয়ার মি? কল্পনা, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. Yes, sir. Thank you. Now, I will briefly touch upon colorectal cancer screening. Now, colorectal cancer screening, যেটা কোলন or the rectum বা বাউলের ওখান থেকে অরিজিনেট করে, and এটা থার্ড লিডিং কজ অফ ডেথ ফ্রম ক্যান্সার ইন ইউএসএ। সুতরাং এটার সংখ্যা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না। And there are different factors that increase or decrease the risk of colorectal cancer. Now, the test used to screen for different types of cancers when a person does not have symptoms. And the studies have shown that screening for colorectal cancer using digital rectal examination, and হাত দিয়ে digital rectal examination করে, it doesn't really decrease the number of deaths from the disease. সুতরাং এটা একটা physical examination যে colorectal cancer mortality reduction এর কোনো রোল রয়েছে এই ব্যাপারে আমাদের জানা নেই। ওরা বলছে যে এরকম কোনো এভিডেন্সও নেই। And screening tests for colorectal cancers are being studied in clinical trials. অনেক জায়গায় কেউ fecal occult blood test অথবা some other types of test including colonoscopies এগুলো ইউজ করা হয়েছে। and এই যে এখানে আমি এক্সাম্পল গুলো দিয়েছি, যে fecal occult blood test, sigmoidoscopy, colonoscopy, virtual colonoscopy and DNA stool test, এগুলোকে ইউজ করে 5টা different type of tests রয়েছে স্ক্রিনিং এর পারপাস colorectal cancer। Now, National Health Service breast bowel cancer screening program, NHS BCSP যেটাকে আমরা বলি, সেটা is aimed to detect bowel cancer early when treatment is more likely to be successful. And আমার মনে আছে আমি আমার কারেন্ট হসপিটালে প্রায় 20 years back, ওই সময় আমরা যখন I used to run colorectal clinic as well, alongside breast and everything. ওই সময় পেশেন্ট আসতো পিআর ব্লিডের হিস্ট্রি নিয়ে, ডাইরেক্টলি আমরা আউটপেশেন্ট ক্লিনিকেই
আমরা পাশের রুমে নিয়ে যেতাম, স্ট্রেট ওয়ে ফ্লেক্সিবল সিগমোডোস্কোপি করতাম, এবং আমার মনে আছে আমি বেশ কয়েকটা ক্যান্সার একই দিনের সেটিং এ পেয়েছিলাম। সো ইট ডাজ ওয়ার্ক। স্ক্রিনিং এটা ইউজ করার জন্য হোম কিট যেটা পাওয়া যায়, এজ বিটুইন 60 থেকে 74 এটাকে দেওয়া হয় এদেরকে, এবং এখানে একটা ছোট একটা ওয়েবসাইট রয়েছে, ইফ ইউ গাইজ ওয়ান্ট টু হ্যাভ এ লুক এট ইট ইউ ক্যান। নাও ন্যাশনাল হেলথ সার্ভিসের বাউল ক্যান্সার স্ক্রিনিং প্রজেক্ট, যেটা বিসিএসপি বলি, এফওবিটি যে ফিকোলকাল ব্লাড টেস্ট, এন্ড যেটা স্টুলটাকে চেক করা হয় যেখানে কোনো ব্লাড পাওয়া যায় কিনা, that can normally only be seen in microscope, so microscopic presence of any blood that would be found on the FOB test. এছাড়া আরো কিছু অপশন রয়েছে, যেরকম দুই ধরনের এফওবিটি ফিকোলকাল ব্লাড টেস্ট রয়েছে। একটা হচ্ছে গুয়াক এফওবিটি, যেখানে স্টুলের স্যাম্পলটা একটা স্পেশাল কার্ডে নিয়ে তারপর একটা কেমিক্যালের সাথে এটা থাকে, এবং তখন যদি ব্লাড থাকে তাহলে একটা কালার চেঞ্জ হবে ওই কার্ডের মাধ্যমে যেখানে স্টুলটা রয়েছে, তো দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ এ পজিটিভ। এছাড়া ইমিউনোকেমিক্যাল এফওবিটি ফিকোলকাল ব্লাড টেস্টও রয়েছে, যেমন একটা লিকুইডটাকে অ্যাড করা হচ্ছে স্টুল স্যাম্পলের মাধ্যমে, তারপর ওটাকে মিক্সচারটাকে ইনজেক্ট করা হচ্ছে একটা মেশিনে দ্যাট কন্টেইনস অ্যান্টিবডিজ which can detect blood in the stool. It is more reliable and specific, to be honest. যদি ব্লাডটা পাওয়া যায় ওই স্যাম্পলের মাধ্যমে, a line appears in a window in the machine, and this test is also called fecal immunochemical test, or FIT. এটা অনেক বেশি reliable. Now, over 10 years from launching of bowel cancer screening project, change of primary screening test to be detected prevent cancer, এটা হয়েছে জুন 2016 ফিট টেস্টিং রিপ্লেস করেছে এই গুয়াক টেস্ট, যেটা আমি আগে বলেছি, এখন ফিট টেস্টে বেশি করা হয়। It's more reliable because it's read by machine, sensitive to smaller amount of blood present in the stool sample from a single motion, and it is more acceptable. More than 30 million invitations are sent. ওর মধ্যে 25,528 cancers are detected since 2-yearly screening started in 2006 between age 60 to 74. So there is a potential benefit of diagnosing bowel cancer early through this. Now, the screening program is also starting to invite people for colonoscopy at age 55. England যেটা 60 থেকে 74 বছর, ওয়েলসে এবং নর্দার্ন আয়ারল্যান্ডে 60 থেকে 74 একই, স্কটল্যান্ডে আবার একটু আর্লি, ওরা 50 থেকে শুরু করে 74 পর্যন্ত, এবং এটা কলোনোস্কোপি যদি করা হয়, যদি ফিট টেস্ট বা অ্যাবনরমাল স্ক্রিনিং রেজাল্ট আসে তখনই কলোনোস্কোপি করা হয়। Now, ন্যাশনাল হেলথ সার্ভিসের যে সার্ভাইকাল স্ক্রিনিং প্রোগ্রাম যেটা রয়েছে সিএসপি, সেটা উইমেনদের বয়স যাদের 25 থেকে শুরু হয় 49 পর্যন্ত প্রতি 3 বছর পর পর, এবং when you get 50 to 64 এটা 5 বছর পর পর, গ্যাপটা একটু বেড়ে যায়। এবং সার্ভাইকাল সাইটোলজিটা আমরা দেখছি এলবিসি ফ্রম সার্ভিক্স স্যাম্পল ফর এ মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এইচপিভি প্যাপিলোমা ভাইরাস যেগুলো রয়েছে, ওভার 100 ডিফারেন্ট সাবটাইপ রয়েছে, এর মধ্যে যে HPV 16 এবং 18 যে সাবটাইপ রয়েছে, that can cause cervical cancer, and early detection can prevent 75% of cancers developing. So এটা একটা বিরাট ইম্পর্টেন্ট পয়েন্ট সার্ভাইকাল স্ক্রিনিং প্রজেক্টে প্রোগ্রামের, এই টেস্টের মাধ্যমে আমরা যে ডায়াগনোসিস করতে পারছি। এছাড়া বর্ডারলাইন রেজাল্টস অর ডিসক্যারিওসিস, যেটা টেস্ট পজিটিভ হয় সেখানে কলপোস্কোপি বা অন্যান্য টেস্ট অফার করা হয় বা আদার ফলো আপস রয়েছে। এছাড়া সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া, যেটা আউটার সাইডে সার্ভিক্সের অথবা গ্ল্যান্ডুলার পার্টি ভিতরের দিকে সার্ভাইকাল গ্ল্যান্ডুলার ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া, এই জিনিসগুলোকেও ডায়াগনোসিস করে এবং ট্রিটমেন্ট করার অপশন রয়েছে থ্রু এই স্ক্রিনিং প্রজেক্টের মাধ্যমে। And refer for further assessment or recall for screening in 3 years, এগুলোর সিস্টেম গুলো ইন প্লেস করা হয়েছে জেনারেল পপুলেশনের মাধ্যমে ওই এজ গ্রুপে। এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনেশন স্টার্ট করা হয়েছিল 2008-এ, but we still recommend women should continue screening. Now,
Screening reduces the number of people who die from disease or prevent deaths from cancer altogether, and it reduces the number of people who develop the disease. সুতরাং এই স্ক্রিনিং গুলো যে বিভিন্ন ডিজিজ কন্ডিশনে যেগুলো রয়েছে এগুলো ডেফিনেটলি আমাদের পাবলিকের জন্য তাদের মৃত্যুর হার ঝুঁকি এগুলো কমিয়ে দিয়েছে ইন জেনারেল, এবং তাদের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করতে সাহায্য করেছে। তো এই হলো মোটামুটি স্ক্রিনিং এর একটা জেনারেল টক আজকে। আমি ইনভাইট করব, যদি ইফ ইউ হ্যাভেন আন্ডারস্টুড এনিথিং ফিল ফ্রি টু আস্ক মি কোশ্চেনস। আর আমার সাথে আজকে আলী নাফিসা রয়েছে, আমি আশা করব বাংলাদেশের পার্সপেক্টিভটাও একটু তুলে ধরতে পারবে স্ক্রিনিং এর ব্যাপারে, স্পেশালি ব্রেস্ট স্ক্রিনিং এর ব্যাপারটা নিয়ে হয়তো ও কিছু তথ্য উপাত্ত আমাদেরকে হাজির করতে পারে, ওর প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতে পারে। কল্পনা, থ্যাংক ইউ, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার, এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য ওভারঅল সবগুলাই স্ক্রিনিং ডিজিজ নিয়ে। আমরা এখন আপাতত ম্যামের থেকে জানতে চাইবো যে ব্রেস্ট স্ক্রিনিং নিয়ে বাংলাদেশের কিরকম এটা হচ্ছে বা সবাই কিরকম একসেপ্ট করছে, বা স্ক্রিনিংটা আসলে করছে কিনা, কতটুকু প্রিভেন্ট করা যাচ্ছে ব্রেস্ট ডিজিজ গুলো স্ক্রিনিং এর প্রোগ্রামগুলোর মাধ্যমে, আপনি যদি একটু এক্সপ্লেন করতেন না। ধন্যবাদ কল্পনা, আর ধন্যবাদ স্যারকে অনেক সুন্দর করে আমাদেরকে প্রেজেন্টেশনটা করে বুঝিয়ে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে প্রথম কথা হচ্ছে আমাদের দেশের স্ক্রিনিং মানে হচ্ছে একটা গভর্নমেন্টের প্রজেক্ট, তার থাকার কথা, গভর্নমেন্টের একটা রুলস থাকার কথা, একটা গাইডলাইন থাকার কথা যে এই রোগের জন্য এই ধরনের আসলে আমরা এই পরীক্ষাগুলো দিব, এটা একটা থাকা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের স্টুডেন্ট, আমি যেহেতু আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে পড়াই, আমি ফরিদ স্যারের সাথে পরিচিত হওয়ার আগে কখনোই আমাদের স্ক্রিনিং নিয়ে আমাদের কোনো কারিকুলামে ভাস্ট কোনো কিছু নাই, শুধুমাত্র কমিউনিটি মেডিসিনের টুকটাক কথা, এবং আমরা যারা ক্লিনিশিয়ান তারাও মনে করি এটা কমিউনিটি মেডিসিনের কাজ। দ্যাটস ওয়াই আমাদের আন্ডার গ্রাজুয়েট বা ইয়াং ডক্টররা স্ক্রিনিং সম্পর্কে টোটালি অকিবহল না। আমি নিজেও কিন্তু MBBS পাস করেছি উইদাউট এনি স্ক্রিনিং সম্পর্কে, জাস্ট একটু কমিউনিটি মেডিসিনে পড়ে, কিন্তু স্পেসিফিক ডিজিজ গুলোর জন্য আমরা পড়ি নাই, ইভেন আমরা পড়াইও নাই, আমাদের কারিকুলামে এটা জোর দিয়েও বলা হয় না, পরীক্ষাতে এগুলো ধরা হয় না। অথচ আন্ডার গ্রাজুয়েট যারা জিপি প্র্যাকটিস করবে তাদেরই স্ক্রিনিংটা বেশি জানা উচিত, আর আমরা যারা স্পেশালিস্ট তারা হয়তো রোগকে চিকিৎসা দিব, এটা আমাদের উচিত, যেটা আমাদের মেইন কারিকুলামে প্রধান একটা বাধা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের গভর্নমেন্টেরও সে ধরনের ফান্ডিং নাই, প্রফেসরদের ওখানে যে ধরনের ফান্ডিং আছে সেটা হয়তো আমাদের নাই, কিন্তু আমরা যে আমাদের লেভেল থেকে আমরা যে গাইডলাইনটা ফলো করে আমরা রোগীদেরকে স্ক্রিনিং করাবো যে এই রোগীটার এই বয়স হয়েছে এটা করাই, সেটা আমরা, রোগীরা তো আসেই না, সচেতন না, ইভেন যেসব রোগীরা আমাদের চেম্বারে আসছে তাদেরকেও আমরা ডক্টররা সচেতন না বলে হয়তো বা দিচ্ছি না। হয়তো আমি ব্রেস্ট নিয়ে কাজ করছি, দ্যাটস ফাইন, আমি কিন্তু কোলোরেক্টালের জন্য একটা রোগীকে ইনসিস্ট করছি না, আমি কিন্তু সার্ভাইকাল কার্সিনোমার জন্য আমরা ইনসিস্ট করছি না, এটা হচ্ছে আমার নলেজের ঘাটতির জন্য। তাহলে আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকে স্ক্রিনিংটা ডক্টরদের বোঝাতে হবে। এখন আসা যাক যে ব্রেস্ট নিয়ে বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন যদি আমি বলি যে হ্যাঁ আমরা উন্নত বিশ্বের চাইতে একটু না অনেক 40-50 বছর পিছিয়ে আছি, এটা বললে হয়তো বা অনেকের খারাপ লাগবে। খারাপ লাগার কারণ হচ্ছে যে বাংলাদেশে এখনো আমরা বলে যাই যে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন ইজ এ স্ক্রিনিং টুল, না, ব্রেস্ট সেলফ এক্সামিনেশন অথবা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন ইজ এ পার্ট অফ এক্সামিনেশন হতে পারে, বাট নট এ স্ক্রিনিং টুল। স্ক্রিনিং টুল প্রমাণিত ট্রায়াল এগুলো সবকিছু দিয়ে যে ম্যামোগ্রাম একটা ভালো স্ক্রিনিং টুল, কিন্তু এটা আমরা মানতে চাই না। অবশ্যই আমরা গরিব দেশ, আমাদের সামর্থ্য কম, আমার যখন সামর্থ্য কম তখন আমি রিক্সায় কেন পায়ে হেঁটেও আমি অনেক মাইলের পর মাইল যাবো, বা যখন আমি আইফোন ইউজ করতে পারি তার আমরা স্ক্রিনিং এর টুলটা অবশ্যই চেষ্টা করব যে উন্নত বিশ্বের মতন করে মানতে। তাহলে আসা যাক যে আমাদের স্ক্রিনিং আসলে গভর্নমেন্ট লেভেল থেকে কোনো ধরনের স্ক্রিনিং এত বেশি ফ্যাসিলিটিস নাই, এবং নট অনলি তা, আমরা ডাক্তাররাও জানি না যে কি দিয়ে স্ক্রিনিং করতে হয়। আমরা আমাদের স্টুডেন্টদেরকে খুবই মিনিমাম পড়াই স্ক্রিনিংটা। ফরিদ স্যার হচ্ছে আমাদের আনোয়ার খান মডার্ন স্টুডেন্টদেরকে এই ক্লাসটা একবার নিয়েছিলেন আন্ডার গ্রাজুয়েটদের জন্য। আমার মনে হয় যে এটা আন্ডার গ্রাজুয়েটদের জন্য খুবই জানা জরুরি, যদিও পরীক্ষার জন্য জরুরি না, কারণ আমরা পরীক্ষা এটা অ্যাজ এ এক্সামিনার বা অ্যাজ এ কারিকুলাম আমরা এগুলো ধরি না। তাহলে আসে যে ব্রেস্ট স্ক্রিনিং এ 35 এর পরে অ্যাকচুয়ালি
প্রতিটা মেয়েরই 2 বছর অন্তর অন্তর ম্যামোগ্রাম ব্রেস্ট স্ক্রিনিং করা উচিত। আর এই যে ইন্টারভালে তারা হচ্ছে নিজের ব্রেস্টটা এক্সামিনেশন করবে। কোনো সমস্যা হলে অবশ্যই ডক্টরের কাছে যাবে। যখন তারা ডক্টরের কাছে যায়, ডক্টরদের এটা কমন প্র্যাকটিস যে আমরা হিস্ট্রি নিব, ক্লিনিক্যাল এক্সামিনেশন করব। আমার হাতেও যদি কিছু না লাগে, তাও আমি একটা ম্যামোগ্রাম দিয়ে স্ক্রিনিংটা করে দেখবো যে তার কিছু আছে কিনা। কারণ আমাদের ডক্টরদের মাইন্ডসেট যে হাতে কিছু লাগে নাই মানে এরকম কিছু নাই। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমাদের একটা মেয়ের ব্রেস্টের সাইজ কিন্তু ভ্যারি করে। একটা বড় ব্রেস্টের ছোট বড় কেন অনেক বড় চাকাও কিন্তু মিস হয়ে যায়। আর ডিসিআইএস যেটা স্যার বললেন 3 থেকে 5 বছর পর এটা ইনভেসিভ হয়ে যায় এবং এটা পটেনশিয়াল একটা বেনিফিট আছে মেটাস্টেসিস হওয়ার। তাহলে আমরা যদি ডিসিআইএস এর মোস্টলি এটা হচ্ছে নন প্যালপেবল, এই স্টেজে ক্যান্সার ডায়াগনোসিস করতে চাই তাহলে অবশ্যই স্ক্রিনিং দরকার। আমি অ্যাজ এ নট ডক্টর না, আমি এই যে সাধারণ নাগরিক, আমি যে আমার ক্যান্সার হলে অবশ্যই সেটা আর্লি ডায়াগনোসিস হোক। আমার মনে হয় প্রতিটা ডাক্তারেরও কিন্তু চান্স আছে ক্যান্সার হওয়ার, নিজের ফ্যামিলির আছে চান্স হওয়ার ক্যান্সার হওয়ার। তাহলে আমরা রাইট জিনিসটা শিখবো এবং আমরাও ভালো থাকবো, রুগীদেরকে অ্যাডভাইস করবো। শুধু আমি একটু বলতে চাই যে আমাদের এখানে যে অনেক স্টুডেন্ট শুনছে, তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবে তার ফ্যামিলিতে যারা 35 এর উপরে আসছে এই বছরে তারা স্ক্রিনিং করেছে কিনা বা গত বছরে করেছে কিনা? একটু খোঁজ নিক, হয়তো বা ফ্যামিলিতে 30-40 জন আছে, ব্রেস্টের স্ক্রিনিং করিয়েছে কিনা। আমি বলতে পারি ডাক্তারদের ফ্যামিলি মেম্বারও স্ক্রিনিং করায় না। এর চেয়ে দুঃখজনক আর হতে পারে না। এইসব ডাক্তারই ছেড়ে দেওয়া উচিত যে তার ফ্যামিলিকে স্ক্রিনিং নিয়ে উদ্বুদ্ধ করতে পারে না। ধন্যবাদ। খুব খারাপ করে বললাম। নো ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদেরকে এত সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য। যে স্ক্রিনিং আসলে অনেক ভালোভাবে প্রমোট করা উচিত। আমি নিজেও আমি এখন পর্যন্ত ব্রেস্ট স্ক্রিনিং করি না, বাট সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আমার আম্মুরটা আমি সবসময় ট্রাই করে প্রত্যেক বছর প্যাপিসমিয়ারটা করানোর জন্য। ম্যাম কিছু কোশ্চেন ছিল, আমরা তাহলে কোশ্চেন পার্টে চলে যাই। ম্যাম একজন জানতে চেয়েছিল যে স্ক্রিনিং আর ডায়াগনোসিস যে টেস্ট গুলো থাকে দুইটার মধ্যে ডিফারেন্স, এটা খুবই বেসিক লেভেলের, আই গেস 3rd ইয়ারের কেউ জিজ্ঞেস করেছে, যদি একটু বলতেন স্ক্রিনিং কোন টেস্টগুলো, ডায়াগনস্টিক কোন টেস্টগুলো? ধন্যবাদ যে কোশ্চেনটা করেছে। স্ক্রিনিং আমরা তাড়াতাড়ি করব যার কোনো লক্ষণ নাই, তার স্ক্রিনিং করব। মানে রোগের কোনো লক্ষণ নাই, তার একটা সার্টেন যেটারই আমরা স্ক্রিনিং করি, সার্টেন বয়স বা সার্টেন ক্রাইটেরিয়া ফুলফিল করেছে, দ্যাটস আমরা স্ক্রিনিং করছি। যদি ব্রেস্টের বলি তাহলে আমরা কোনো রকমই কোনো লক্ষণ নাই, যত ক্যান্সারের কোনো লক্ষণ নাই, বাট রোগীর একটা বয়স হয়েছে 35, এই জন্য আমরা ম্যামোগ্রাম করছি। দিস ইজ স্ক্রিনিং, ম্যামোগ্রাম বা স্ক্রিনিং। আর একজন আসলে খুব সুন্দর করে বুকে একটা চাকা আছে, আমার একটা প্রবলেম আছে, এরপরে আমাদের কাছে আসলো। এখন এই রোগীটাকে আমরা কি করব? আল্ট্রাসাউন্ডও দিব, ম্যামোগ্রামও দিব, মানে যদি সে তার 35 এর উপর বয়স হয়, যদি নিচে হয় তাহলে শুধু আল্ট্রাসাউন্ড দিব। এরপরে লামটাকে আমরা বায়োপসি করব, বায়োপসি করার পর আমরা বুঝবো যে এটা ক্যান্সার নাকি না। দিস ইজ ডায়াগনস্টিক। এবং যদি এই ম্যামোগ্রাম করি, এটা হচ্ছে ডায়াগনস্টিক ম্যামোগ্রাম, বা তাকে আমরা চিকিৎসা দিব এই জন্য ম্যামোগ্রাম। আর যেটা আমরা কোনো লক্ষণ ছাড়া করছি, দিস ইজ স্ক্রিনিং ম্যামোগ্রাম। তাহলে ডায়াগনোসিস এক জিনিস, অলরেডি সিমটম হয়েছে, লক্ষণ হয়েছে, আর স্ক্রিনিং হচ্ছে কোনো কিছুই হয় নাই, তার জন্য যেটা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম এই ক্ষেত্রে আরেকটা কোশ্চেন ছিল, কোন লাম্পগুলোকে আমরা নরমাল হিসাবে নেব? অনেকে মনে করে যে মানে চাকা জাতীয় বা থোকা মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি ওটা লাম্প না। লাম্প কি লাম্প না, এই ডিফারেন্সটা যদি আপনি একটু এক্সপ্লেইন করতেন যে কখন বুঝবো এটা লাম্প অ্যাকচুয়ালি, বা কোন শেপটাকে আমরা বলবো যে এটা নরমাল, এটা যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি হচ্ছে ও আমাকে যে কোশ্চেনটা করেছে যে ঠিক আছে লাম্প একটা আছে, এটা হচ্ছে রোগীর ধারণা, তারপর আসলো আমাদের কাছে, আমরা দেখলাম আমাদেরও ধারণা যে ব্রেস্টে একটা চাকা আছে। এখন এটা ভালো না খারাপ এটা বোঝার জন্য আমাদের বায়োপসি করতে হবে। বায়োপসির আগে আর একটু আমাদের ইমেজিং করতে হবে, যদি বয়সটা কম হয় আল্ট্রাসাউন্ড, যদি বেশি হয় ম্যামোগ্রাম আল্ট্রাসাউন্ড করে দেখবো। সেখানে সেই ডক্টরও কিন্তু তার একটা ওপিনিয়ন দিবে যে হ্যাঁ এটা ভালো অথবা একটু দেখতে খারাপ। এরপর আমরা ফাইনালি কিন্তু বায়োপসি করে বুঝতে পারবো যে এটা হচ্ছে আসলে ভালো না আসলে খারাপ। সাধারণত 24 বছরের নিচে যদি সনোলজিস্ট বলে, এক্সপার্ট সনোলজিস্ট, যে এটা লাম্প আছে বাট হচ্ছে খারাপ না, তাহলে আমরা বায়োপসি করি না। বাট 24 বছরের উপরে যদি কোনো লাম্প থাকে, সেটা ভালো থাকে, তাও আমরা ওটাকে বায়োপসি করব, করে আমরা বায়োপসি করে আমরা কনফার্ম হব যেটা ভালো না খারাপ। ওই দিন শেষ যে আমি হাতে ধরে দেখলাম, বুঝলাম, ভালো লাগছে, নাথিং, ঘুরে আসো, এই দিন শেষ। আমাদের এখন
এভিডেন্স বেসড প্র্যাকটিস করতে হবে এবং এখানে যে প্রোটোকল অনুযায়ী ইনভেস্টিগেশন করে কনফার্ম হতে হবে এটা ক্যান্সার অথবা এটা ক্যান্সার না। স্যার আপনি ধন্যবাদ যদি বলতেন স্যার। থ্যাংক ইউ। আমি এই প্রসঙ্গে একটা জিনিস আবার আমি যদি বলেছি কাভার্ড ইট, আমি রিইটারেট করি। নাহিদ আব্দুল্লাহ লিখেছে, একটা ভালো কমেন্ট করেছে যে as far as she knows before 40 density of the breast fatty tissue is more and mammography doesn't identify abnormality by penetrating this dense tissue but after 45 it can. কথাটা অনেকাংশে সঠিক বলেছে যদি এটা বিদেশিদের পার্সপেক্টিভে বলা হয়, কারণ আমরা তো এই বইয়েতে কথাগুলো লেখা আছে, বাংলাদেশের তো কোনো বইও লেখা নাই। আর আমরা যে সমস্ত বই পড়ে পাশ করেছি সেগুলো সব ইউরোপিয়ান, আমেরিকান, ইংলিশ, ওদের লেখা বইগুলো পড়ে আমরা এই দেশে বাংলাদেশে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সবকিছুই নেই। তো আমরা যেটা বলছি যে বাংলাদেশের কোনো ক্যান্সার রেজিস্ট্রি নেই, ক্যান্সার ডাটা নেই। এবং কেন আমরা ইয়াং আর একটু আর্লিয়ার দ্যান 40-তে আমরা ম্যামোগ্রামের কথা রিকমেন্ড করছি, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রচুর ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে আর্লি এজে, যেটা ইউরোপ আমেরিকার চেয়ে বাংলাদেশে এই সংখ্যাটা বেশি। এটা আমাদের ইউনিটের যে ডাটা আছে সেখান থেকেও পাচ্ছি এবং আশেপাশে আমরা অবজার্ভ এটা করছি। এটা হলো একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে আনলাইক ইউরোপিয়ান পপুলেশন, বাংলাদেশের মেয়েরা 35-এর মধ্যে মোটামুটি বেশিরভাগ মেয়েদেরই বিয়ে শাদী হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, ব্রেস্ট ফিডিং করা হয়ে যায় এবং ওদের যে ব্রেস্টের যে ফিজিওলজিক্যাল চেঞ্জ যেগুলো হয়ে যায় সেটা ওই বয়সে ইউরোপ আমেরিকার কথা চিন্তা করলে তারা তখনও বিয়ে শাদীর দূরের কথা, সিম্পলি ডেটিং ফিডিং করে বেড়াচ্ছে, বাচ্চা কাচ্চা তো নেই না। তো এটা এই যে পপুলেশনের যে লাইফস্টাইল ভ্যারিয়েশনের কারণে যে ফিজিক্যাল চেঞ্জ যেটা হয়, সেই কারণে নাহিদ আব্দুল্লাহর কোশ্চেন আমি বলবো যে বাংলাদেশের বিভিন্ন পার্সপেক্টিভ একটু ডিফারেন্ট, যে আমরা হায়ার ইনসিডেন্স অফ অ্যাগ্রেসিভ ক্যান্সার পাচ্ছি ইয়াঙ্গার এজ গ্রুপ, নাম্বার 1। নাম্বার 2, এরা 35-এর মধ্যে অলরেডি এদের ব্রেস্টের যে ডেন্সিটি, যেটা প্রেগনেন্সি রিলেটেড কারণে এবং ব্রেস্ট ফিডিং এর কারণে যে চেঞ্জ গুলো আরেকটু হয়ে লেস ডেন্সার হয়ে যায় এবং ম্যামোগ্রামের মাধ্যমে ইজিলি সেই ব্রেস্টের মধ্যে যে আমরা সাসপিশিয়াস কোনো চেঞ্জ ডিটেক্ট করতে সক্ষম হব, সেগুলো ইজিলি করা যাবে এই এজ গ্রুপে বাংলাদেশে। কিন্তু এই একই এজ গ্রুপ কিন্তু আমি যদি ইংল্যান্ডে বা আমেরিকায় করতে যাই তাহলে হয়তো পাবো না। এই কারণে রিকমেন্ডেশনটা একটু ডিফারেন্ট এবং এটা হচ্ছে আমাদের প্রপোজাল। এটার জন্য সাবজেক্ট টু লঙ্গার রিসার্চ এবং ট্রায়ালের প্রয়োজন রয়েছে, কিন্তু আমরা আমাদের লিমিটেড এভিডেন্স যেটা পেয়েছি তাতে কিন্তু আমরা সাজেস্ট করব যে এই হাই রিস্ক পপুলেশন গ্রুপটাকে যদি আমরা স্ক্রিন করতে ব্যর্থ হই তাহলে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আর্লি ক্যান্সার ডায়াগনোসিস করতে ব্যর্থ হব বা হচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই, যেটা অনেকেই ম্যামোগ্রামের এগেইনস্টে বা ম্যামোগ্রামকে নিয়ে কনফিউজড যে ওরা আদৌ ডিটেক্ট করতে পারে কিনা, যেটা আমার মধ্যেও ছিল। যেহেতু আমি বাংলাদেশে প্র্যাকটিস করছি, বাংলাদেশে বড় হয়েছি, সেক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আসলে এই আমারও একটা ধারণা ছিল উন্নত বিশ্বে এত ম্যামোগ্রাম বলে, আমাদের দেশে ম্যামোগ্রামে তো ক্যান্সারই দেখতে পায় না। এবং আমি আমার রিয়েল প্র্যাকটিসে দেখেছি রোগীটার ক্যান্সার হয়েছে, ডায়াগনোসিস হয়েছে, কোরবায়োপসি করে প্রুভেন একটা ক্যান্সার, ম্যামোগ্রাম বলছে নরমাল। এর পিছনে কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে মেশিন যদি খারাপ হয়, এটা একটা কারণ যে মেশিন দেখেই নাই। কিন্তু আমি বলি এই মুহূর্তে ঢাকা শহরে মেশিনের কিন্তু খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো মেশিন আছে। তারপরেও ম্যামোগ্রাম রিপোর্টে ক্যান্সারকে নরমাল বলার প্রবণতা অনেক বেশি। এটার কারণ আমরা ডাক্তাররা, মেশিনের দোষ না। আমরা যারা রেডিওলজিস্ট এগুলো হচ্ছে রিপোর্ট করছি বা যেসব সার্জনরা আমরা এই রিপোর্ট গুলা দেখছি, তারা কেউ এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না বা কেউ আমাদের কোয়ালিটি অ্যাসিওর করছি না। একই ম্যামোগ্রাম ফিল্ম দেখে যদি একজন ডাক্তার বলে এটা ক্যান্সার, আরেকজন ডাক্তার বলে না। আবার আমরা সার্জন, আমরা রেডিওলজিস্ট না, বাট দেখতে দেখতে যে আমাদের প্র্যাকটিস, সেখানে দেখা যায় যে এটা ক্যান্সার আমি চোখে দেখছি অথচ রেডিওলজিস্ট দেখছে না। দ্যাট মিনস খুব ক্যাজুয়ালি, খুব মানে নেগলেক্টেড অবস্থায় একটা ম্যামোগ্রামে রিপোর্ট করছে আমাদেরই কলিগরা। এবং আমাদেরই কলিগরা এই রিপোর্টটা যখন একটা রোগী নিয়ে আসছে খুব ক্যাজুয়ালি এটা দেখছে। আমি আমার যে জায়গায় প্র্যাকটিস করি সেই জায়গায় এটা অনেক ফাইট করি। একই ম্যামোগ্রাম মেশিনে একজন রেডিওলজিস্ট টিউমারের সাইজ দিচ্ছে অথচ আরেকজন রেডিওলজিস্ট দিচ্ছে না। ঢাকা শহরে এটা হচ্ছে। সুতরাং ম্যামোগ্রাম ডিটেক্ট করতে পারে, মেশিন দেখতে পারে, আমরা দেখতে পারি না। এটার কারণ হচ্ছে আমার রেডিওলজিক্যাল কলিগ যাদের নেগলিজেন্সি এবং আমার সার্জিক্যাল কলিগ যারা এটাকে
ফিল করে না যে এটা কেন পাওয়া গেল না, আমি কোয়ারি করি। আমরা আমাদের মানে টিম ওয়ার্ককে কথা বলি না, আমি এটা ক্যান্সার পেয়েছি তুমি দেখো না কেন। আবার যখন আমি কথা বলি তারা মাইন্ড করে। তা এটা কিন্তু আমাদেরই মতন, আমাদের এই ক্লাসটা যারা দেখছে তারা আমাদের ভবিষ্যৎ ডক্টর। আমি শুধু তাদেরই বলবো, না কুচা না, আমি ডাক্তার হয়েছি, আমি এমবিবিএস পাস করছি, আমি এফসিপিএস করেছি, এমডি করেছি, সব শিখে গেছি তা না। যে কাজটা করব সেটা অ্যাকুরেটলি করব। আমার কোনো কলিগ যদি আমাকে ফিডব্যাক দেয় সেটা আমি মানে অ্যাটলিস্ট পেশেন্ট রিলেটেড, সেটা আমরা ভালোভাবে নিব, কারেকশন হব। এই নেগলিজেন্সি যে ডক্টরটা করছে অন্য রোগীর ক্ষেত্রে, তার ক্ষেত্রেই হয়েছে। আমি কিন্তু রেডিওলজির কলিগদের কথাই বলছি, তার নিজের যখন ক্যান্সার হয়েছে নিজে জানে না এটা একটা ম্যামো করতে হয়, ম্যামো করলেও সেটা আবার দেখে এবং আল্ট্রাসাউন্ড যে রিপোর্ট নিয়ে আসছে তার কলিগের কাছ থেকে স্যাটিসফাইড হয়ে, তার মানে কি সে নিজেও জানে না যে একটা আল্ট্রাসাউন্ড এমডি পাস, একটা আল্ট্রাসাউন্ড ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কি কি ইনফরমেশন দিতে হয় তার আল্ট্রাসাউন্ডতে সেটা নাই, কিন্তু সে খুবই স্যাটিসফাইড সেটা। তা আমি বলবো যে আমাদের কোয়ালিটিফুল ম্যামোগ্রাম মেশিন আছে, আমাদের কোয়ালিটিফুল ডক্টর নাই। ডক্টর মানে নেগলিজেন্স করে। ধন্যবাদ স্যার, এই জন্য অনেকে কনফিউজড। আমি আরেকটা প্রসঙ্গ হাইলাইট করতে চাই। ইউকে তে এবং উন্নত বিশ্বে যেটা হয়, একটা ইয়াং মেয়ের যদি ক্যান্সার ডায়াগনোসিস হয়, সে 25 or 30 ইয়ার্স অফ এজ, তাকে একটা ব্রেস্ট লাম্প নিয়ে আসলো, ওকে আমরা আল্ট্রাসাউন্ড করে যদি দেখি সাসপিশিয়াস, আমরা প্রথমে একটা ম্যামোগ্রাম করাই। ওই যে অনেকে অনেক কথা বলে যে ম্যামোগ্রাম, ব্রেস্ট ডেন্সিটি, এটা সেটা, কিন্তু যেই মুহূর্তে একটা সাসপিশিয়াস কোনো চেঞ্জ হয় তখন অবশ্যই আগে আমরা ম্যামোগ্রাম করিয়ে ফেলে তারপর বায়োপসি করি, আল্ট্রাসাউন্ড করে বায়োপসি করি, ব্রেস্ট এবং অ্যাক্সিলাটা ভালো মতো ইভালুয়েট করি আল্ট্রাসাউন্ডের মাধ্যমেও। কিন্তু ম্যামোগ্রামটা কেন করা হয়, একটা বেসলাইন ইমেজ একটা রাখতে হবে ক্যান্সার ট্রিটমেন্ট শুরু করার আগে। এই জন্য ইররেসপেক্টিভ অফ এজ, হোয়াট এভার এজ ইট ইজ, যখনই একটা সাসপিশিয়াস ক্যান্সার ডায়াগনোসিস হয় তখন আর এই ইয়াং এজ ওল্ড এজ চিন্তা করা হবে না। আর আরেকটা সমস্যা আমি বাংলাদেশে দেখতে পেয়েছি, যেটার দরকার নাই সেটা করা হয়। যেরকম একটা 20 বছরের মেয়েকে একজন খুবই বিখ্যাত একজন ডক্টর লিখে পাঠাইছে ম্যামোগ্রামের জন্য, তার ব্রেস্টে একটু চাকা, একটা ফাইব্রোডেনোমা আছে, অথচ যার ক্যান্সার তাকে শুধু আল্ট্রাসাউন্ড করে বসায় রাখছে। এই যে অ্যানোমালিজ, এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। উইদাউট ডিসরেসপেক্টিং টু এনিওয়ান এলস, আমরা চাচ্ছি টু ডু থিংস রাইট এট ফার্স্ট টাইম। হ্যাঁ, এবং এখানে এই কারণে আমি বলছি যে আমরা বলছি না যে সবাইকে ধরে ধরে ম্যামোগ্রাম করাতে হবে 35 থেকে, তবে বাংলাদেশে একটা টেন্ডেন্সি, আমরা এভিডেন্স যেটা পাচ্ছি, আর্লি এভিডেন্সেস আর কোয়াইট ওয়ারিং। এই কারণে আমি সবাইকে একটু সতর্কতা করে দিতে চাই যে অন্যান্য দেশের স্ট্যাটিস্টিক্স মে নট বি অ্যাবসলিউটলি অ্যাকুরেট এন্ড সেম অ্যাজ ইন বাংলাদেশ। এই জন্য বলছি যে আমাদের দেশে রিসার্চ ট্রায়ালের প্রয়োজন রয়েছে, আরো বিশদ পড়াশোনার প্রয়োজন রয়েছে। নাফিসা যেটা বলেছে যে কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, রেডিওলজি রিপোর্টিং, কোয়ালিটি অফ মেশিনস, ডিজিটাল ম্যামোগ্রামস, tomosynthesis, কন্ট্রাস্ট এনহ্যান্সড স্পেকট্রোম্যামোগ্রাফি সিস্টেম ফ্যাসিলিটি, যেটা আমরা গরিবের এমআরআই বলি, এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে খুব ইজিলি এটাকে স্প্রেড করা সম্ভব। এটার জন্য শুধু সরকারের কিছু সদিচ্ছা এবং ডিসিশন মেকিং পলিসি মেকারদের, এটা থাকলেই চলে। প্রতিটা গভর্নমেন্ট হসপিটালে কিন্তু ইজিলি এটা আনা যায়, আর প্রাইভেট সেক্টরে কিন্তু অনেক ডেভেলপ করেই গেছে অলরেডি। কারণ আমরা সবাই জানি বাংলাদেশের হেলথ সিস্টেমের 65 to 70% কিন্তু প্রোভাইড করছে প্রাইভেট সেক্টর। এটাকে আর অমান্য করার কোনো উপায় নাই। সুতরাং ডেভেলপমেন্টটা প্রাইভেট সেক্টরও হতে হবে, গভর্নমেন্ট সেক্টর হতে হবে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার, এন্ড অসংখ্য ধন্যবাদ ম্যাম এত ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করার জন্য। স্যার আরেকটা কোশ্চেন ছিল ডেন্স ব্রেস্ট নিয়ে। ইয়াং এ যেহেতু বলেছিলেন যে ব্রেস্টটা একটু ডেন্স থাকে, ওই ক্ষেত্রে হচ্ছে ম্যামোগ্রাম একজন বললো যে খুব একটা আইডেন্টিফাই করতে পারে না। এই ক্ষেত্রে হচ্ছে ব্রেস্ট ডেন্স নিয়ে কি আমাদেরকে ওয়ারি হওয়া উচিত কোনো কিছু নিয়ে, যে এটা কি রিস্ক হতে পারে কিনা, অথবা এই ক্ষেত্রে স্ক্রিনিং এর জন্য কি সাজেস্ট করেন? আচ্ছা, শুধু ব্রেস্ট ডেন্সিটি জন্যই যে আর্লি স্ক্রিনিং বা লেট স্ক্রিনিং এরকম কোনো কথা নেই। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে ব্রেস্ট ডেন্সিটি, ডেন্স ব্রেস্ট হওয়ার কারণে ম্যামোগ্রামে কিন্তু ভালো ইমেজ কোয়ালিটি পাওয়া যাবে না, এবং এই কারণে আমরা বলি যে অ্যাজ জেনারেল 35 এর নিচে ম্যামোগ্রাম করা উচিত না। এবং ব্রিটিশ রেডিওলজি অ্যাসোসিয়েশন ওরা এখন বলছে 40 থেকে। এর সাথে অনেক কিছু ইনভলভমেন্ট আছে, কস্টের ব্যাপার স্যাপার আছে, আর অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। কারণ আমি ইংল্যান্ডে কাজ করছি 25 বছর ধরে, হোল লাইফ আনটিল রিসেন্টলি এই 5-6 বছর আগ পর্যন্ত 35 থেকে আমরা ম্যামোগ্রাম করতাম।
শুধু ইংল্যান্ডের কথা বলছি, যেটা এখন ওরা চেঞ্জ করে 40 বলেছে। তো ব্রেস্ট ডেন্সিটি যদি রিস্ক ফ্যাক্টর, একটা সেপারেট কোশ্চেন, ইউ টেক দিস স্ক্রিনিং টপিকস অ্যাওয়ে, শুধু ব্রেস্ট ক্যান্সার রিস্ক ফ্যাক্টর চিন্তা করলে ব্রেস্ট ডেন্সিটি এটা কিন্তু সেভারাল টাইমস ইনক্রিজেস দ্য রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার। তো এটাও কিন্তু একটা ফ্যাক্টর, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে একটা মেয়ের বয়স 40, কিন্তু ম্যামোগ্রাম করে দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে ব্রেস্টটা 25 ইয়ার্স এর মতো, বা কারো বয়স 50, তারও ম্যামোগ্রাম করার সময় দেখা গেল ব্রেস্ট এত বেশি ডেন্স যে ভালো মতো রিপোর্ট করা যাচ্ছে না। তাদের ক্ষেত্রে কিন্তু কখনো এমআরআই করাটা জরুরি। হ্যাঁ, সবার ক্ষেত্রে হয়তো বাংলাদেশে ব্রেস্ট পার্সপেক্টিভ সম্ভব না, বাট ব্রেস্ট ডেন্সিটি ইজ এ চ্যালেঞ্জ ফর রেডিওলজিস্ট এন্ড ক্লিনিশিয়ানস। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে হচ্ছে কোন এজ পরে হচ্ছে আমরা ম্যামোগ্রামটা করা বন্ধ করে দিতে বলবো এবং কেন? না, বন্ধ করে দেওয়ার ব্যাপারে, শুরু করার ব্যাপারটা হতে পারে যে একটা ম্যামোগ্রাম করলো, কারো বয়স 35, একটা ব্রেস্টের লাম্প নিয়ে আসছে, so you feel it doesn't look right, so you get doing a mammogram, you do an ultrasound scan and a biopsy. তো ম্যামোগ্রামটা দেখা গেলো ব্রেস্টটা খুব বেশি ডেন্স, এই মেয়েটার যদি ক্যান্সার ডায়াগনোসিস হয় তখন অবশ্যই আমি রিকমেন্ড করবো তাকে একটা এডিশনাল এমআরআই করার জন্য, কারণ এমআরআই ইজ মাচ মোর সেন্সিটিভ and it delineates breast tissues more clearly, এবং তখনও যদি মাল্টিফোকাল কোনো লিশন ইপসিলেটার ব্রেস্টে থেকে থাকে অথবা কন্ট্রোলেটার ব্রেস্টে, যেটা ব্রেস্ট ডেন্সিটির কারণে ম্যামোগ্রামে ভালো দেখা যায়নি, সেটা কিন্তু এমআরআই তে পিক করা যাবে। সুতরাং ডেন্সিটি, ব্রেস্ট ডেন্সিটির সাথে এইজের একটা আমি রিলেশন বললাম, ডিপেন্ডিং উইথ ইনভেস্টিগেশন আউটকাম, এটা দিয়ে আবার এরকম না যে ব্রেস্ট ডেন্স বলে একটা সার্টেন এজ আমরা স্টপ করতে বলবো। ম্যামোগ্রাম ডেফিনেটলি শুড ক্যারি অন টিল স্ক্রিনিং এজ হচ্ছে 73 পর্যন্ত, তারপরে পেশেন্ট সেলফ রেফারও করতে পারে। এবং আমি যেটা আগেই বলেছি যে যাদের বয়স 35 অনওয়ার্ডস, তাদের যদি খুব বেশি ডেন্স ব্রেস্ট থাকে, তাদের ম্যামোগ্রামে কিন্তু রিপোর্ট খুব ভালো, সঠিক তথ্য আমরা নাও পেতে পারি, তাদের ক্ষেত্রে আমরা এমআরআই রিকমেন্ডেশন আমরা করব সিলেক্টিভ কেসের ক্ষেত্রে। ফরচুনেটলি এদের নাম্বার এত বেশি না। ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে হচ্ছে আমরা ভ্যাকসিনেশন কিছু প্রোগ্রাম দেখেছিলাম, স্পেশালি ফর সার্ভাইকাল কার্সিনোমা এন্ড ব্রেস্ট কার্সিনোমা। এই ভ্যাকসিনেশন প্রসিডিউরটা কি স্ক্রিনিংটা মানে অফ বা স্ক্রিনিংটা বাদ দেওয়া যায় কিনা যদি ভ্যাকসিন সে করে রাখে, এটা যদি একটু ক্লিয়ার। ব্রেস্ট ক্যান্সারের ভ্যাকসিন আমি ঠিক এখনো জানি না এরকম কিছু বের হয়েছে কিনা, আমার জানা নেই। স্যার বের হয়েছিল, বাট বাংলাদেশে अवेलेबल ছিল, এখন আর अवेलेबल না। দ্যাট মিন্স মানে ব্রেস্ট ক্যান্সারের ভ্যাকসিন স্যার আমি শুনেছিলাম, আমি শিওর না। না, আসলে না, এরকম আমার তথ্য আমার জানা নেই যে কোথাও আমি পেয়েছি। অন্যান্য ক্যান্সারের ভ্যাকসিন যেরকম এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এগুলো রয়েছে সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং এর, তুমি যেটা বলেছো সেটা ঠিক, কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কেমো প্রিভেনশন নামে একটা টপিকস রয়েছে, যেটা হচ্ছে যে কোনো ফ্যামিলিতে অনেক ধরনের ব্রেস্ট ক্যান্সার, মানে অনেক ফ্যামিলি মেম্বার ব্রেস্ট ক্যান্সার রয়েছে, ওভারিয়ান ক্যান্সার রয়েছে, অন্যান্য ক্যান্সার রয়েছে, তাদের সিগনিফাই করে জেনেটিক মিউটেশন সম্ভাবনাটা অনেক বেশি। আমি যেটা একটু খোলাসা করে বলি যে প্রতি 8টা থেকে 8টা মেয়ের একজনের ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্ক, বাংলাদেশের ক্ষেত্রে মেবি 10 থেকে 12 জনের একজনের ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্ক। এখন টোটাল ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের 5 to 10% জেনেটিক মিউটেশন রিলেটেড ব্রেস্ট ক্যান্সার, মানে তাদের রিস্কটা থাকবে আপ টু 80-85%, ইভেন 100% পপুলেশন লাইফ টাইম রিস্ক যদি তাদের জেনেটিক মিউটেশন থাকে। কি BRCA1, BRCA2, TP53, CHEK2, POP2, বিভিন্ন ধরনের জেনেটিক্স মিউটেশনের কথা আমরা জানি, কিন্তু যেগুলো আননোন মিউটেশন রয়েছে সেটা কি হবে? এই কারণে আমরা বলি যে যদি জেনেটিক টেস্ট নেগেটিভ হয়, যাদের ফ্যামিলি মেম্বার অনেক ধরনের ক্যান্সার, ব্রেস্ট, ওভারিয়ান ক্যান্সার এগুলো রয়েছে কিন্তু জেনেটিক টেস্ট নেগেটিভ, তাদের ক্ষেত্রে কিন্তু স্ক্রিনিং এর রিকমেন্ডেশন রয়েছে, সেটা ম্যামোগ্রাম এবং এমআরআই এবং বোথ এগুলো রয়েছে। কিন্তু ওই যে ভ্যাকসিনের কথা যেটা বললে, আমি এটুকু বলবো যে এরকম হাই রিস্ক পপুলেশন গ্রুপের কাউকে ইউ কুড প্রেসক্রাইব ট্যামক্সিফেন, অ্যান্টি-ইস্ট্রোজেন, এটা দিয়ে ক্যান্সার হওয়ার আগেই রিস্ক অফ ডেভেলপিং ক্যান্সার এটাকে একদম কমিয়ে দেওয়া যায়, ভালো পার্সেন্টেজ কমিয়ে দেওয়া যায়, এবং এটা ট্রায়াল বেসিস অনেক জায়গায় দেওয়া হয়। এখন ইউকে তে আমরা এটা একটা গাইডলাইন্স এর মধ্যে চলে আসছে, এরকম হাই রিস্ক পপুলেশনকে ইউ কুড প্রেসক্রাইব অ্যাজ এ প্রিভেন্টেটিভ মেজার ট্যামক্সিফেন ট্রিটমেন্ট। এটা হয়তো তুমি, আমি জানি না তুমি এটা বলতে চেয়েছিলে কিনা, কিন্তু ভ্যাকসিনের ব্যাপারে আমি অলমোস্ট সার্টেন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এরকম কোনো ভ্যাকসিন কখনো বিশ্বের কোথাও আবিষ্কার হয়েছিল কিনা আমার জানা নেই।
তাহলে আমার জানার ভুল আছে, সরি স্যার। না আমি রিসেন্টলি স্যার ওই ক্ষেত্রে হচ্ছে আমি তাহলে সিএ সার্ভিসটা জানতে চাবো যে সার্ভারিক্স ভ্যাকসিনটা যদি নিয়ে নেওয়া হয় ওই ক্ষেত্রে স্ক্রিনিং করার কি আর দরকার হয় কিনা পরবর্তীতে? হয়, নাফিসা ভালো বলতে পারবে। তো আমার জানা মতে তারপরেও নিতে হবে, তারপরেও স্ক্রিনিং করতে হবে। ঠিক বলেছিলেন নাফিসা? স্যার অবশ্যই স্যার, আমি যে ব্রেস্টের আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে ব্রেস্টের কোনো ঠিক আছে কিনা, অ্যাকচুয়ালি সার্ভাইকাল ঠিক আছে তো হয়তো বা কনফিউজ করে ফেলে স্যার। আর হচ্ছে ব্রেস্টের তা জানা থাকলে, মানে আমার জানা কম থাকতে পারে, আমি জানি না। যেহেতু এটা আচ্ছা, জেনেটিক মিউটেশন মেইন কজ, এটা তো ভ্যাকসিন কিভাবে হবে? ভ্যাকসিন তো হওয়া মনে হয় কোথায় না পসিবল। কোথায় ব্রেস্ট ক্যান্সার? জি স্যার। কল্পনা, আচ্ছা আবার ক্লিয়ার করে বলি, 5 to 10% ব্রেস্ট ক্যান্সারের জেনেটিক মিউটেশন রিলেটেড ক্যান্সার। এছাড়া বাকি 90-95% sporadic, multiple factors. Just because you're a woman and women have got ovaries and ovary produces estrogen, so early menarche, late menopause, endogenous estrogen production is high, ব্রেস্টের গ্ল্যান্ডের উপর কাজ করবে, ডাক্টের উপর কাজ করবে, there is a risk of developing breast cancer. এই জন্য আমরা বলছি 83% ব্রেস্ট ক্যান্সার কিন্তু ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ, ইয়ার পজিটিভ ব্রেস্ট ক্যান্সার। এই জন্য আমরা বলছি কি কন্ট্রাসেপটিভ পিল খেও না, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিও না, এই যে বলছি দেখো এগুলো রিস্ক গুলো কমানো। এছাড়া অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, স্মোকিং, অ্যালকোহল, ওবিসিটি। কারণ মেনোপজের পরে ওভারির ফাংশন বন্ধ হয়ে যায়, বাট ফ্যাট সেল গুলো ফ্যাক্টরি হাউস হয় ইস্ট্রোজেন তৈরি করতে। এই জন্য যে যত বেশি স্বাস্থ্য ভালো হবে মেনোপজের পরে, তাদের ইস্ট্রোজেন সিনথেসিস বেশি হবে, প্রোডাকশন বেশি হবে, তার মানে রিস্ক ও ক্যান্সার ডেভেলপমেন্ট বেশি হবে। সুতরাং দেখো, তুমি যে বললে বেশিরভাগ ক্ষেত্রে জেনেটিক রিস্ক, তা কিন্তু না, অনলি 5 to 10%। ঠিক আছে? জি স্যার। জি অসংখ্য ধন্যবাদ স্যার। ম্যাম থেকে আরেকটা কোশ্চেন জানতে চাচ্ছিলাম, বাংলাদেশের কোন কোন ডিজিজের জন্য আমাদের অ্যাকচুয়ালি স্ক্রিনিংটা করা উচিত বাংলাদেশের প্রেক্ষাপটে? বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রেস্টেরও স্ক্রিনিং করার কোনো দরকার নেই, এটা আমরা অনেকেই মনে করি। আর হচ্ছে যে অনেকে মনে করি আর কি, এটা গভর্নমেন্ট যদি আমাদের প্রজেক্টের হাতে নেয় তাহলে আসলে উচিত, যেগুলো বাইরের দেশে চালু আছে সেগুলো চালু করা উচিত। আর যদি গভর্নমেন্টের দিকে তাকিয়ে না থাকি, আমি একজন সচেতন নাগরিক হই, আমার যেমন ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স আছে, সার্ভাইকাল কার্সিনোমা হওয়ার চান্স আছে, কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার চান্স আছে, সুতরাং আমার আসলে সবগুলো ক্যান্সারেরই স্ক্রিনিং যেগুলো উন্নত বিশ্বে চালু আছে সেগুলো আমি আমার টাইম টু টাইম সচেতন হয়ে নিজের পরীক্ষাটা নিজের পকেটের টাকা দিয়ে কস্ট দিয়ে করে আসাটাই হচ্ছে সচেতন নাগরিকের কাজ। এখন আসা যাক যে স্ক্রিনিং তো সব রোগের নাই, যে রোগগুলোর জন্য আমাদের স্ক্রিনিং বাইরের বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে, যেগুলো করলে আমরা হচ্ছে আর্লি ডায়াগনোসিস সম্ভব, এবং এই ক্যান্সার গুলো হলেও আর্লি ডায়াগনোসিস নিয়ে আমরা হচ্ছে ক্যান্সারটা চিকিৎসা আর্লি নিয়ে ভালো থাকবো। সেক্ষেত্রে কোলোরেক্টাল কার্সিনোমা গুলো অনেক ভালো, যেমন সার্ভাইকাল কার্সিনোমা, তারপরে আসছে আমাদের ব্রেস্ট কার্সিনোমা। এই ক্যান্সার গুলো মেইনলি স্যার আমাদের করা উচিত স্ক্রিনিং। আর বাকি স্যার যেটা বলছিলেন স্যার, একটু স্যার যদি আরেকটু অ্যাড করতেন, যে আমি জানি আমি এই ক্যান্সার গুলো যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি আমি ভালো থাকবো, স্যার প্লিজ। আমি জান্নাতুলের একটা প্রশ্নের জবাব দিচ্ছিলাম, ওই এমডিটি নিয়ে কোশ্চেন করেছিল, টিউমার বোর্ড নিয়ে। তো তুমি কি জানতে চাচ্ছ নাফিসা? স্ক্রিনিং, যেমন ধরেন সার্ভাইকাল কার্সিনোমা, এটা আর্লি ডায়াগনোসিস হলে অনেক ভালো থাকে, মিনিমাম চিকিৎসা। ব্রেস্ট কার্সিনোমা মিনিমাম চিকিৎসা, এটা হওয়ার রিস্ক অনেক বেশি থাকে। কোলোরেক্টাল কার্সিনোমা, এগুলো যদি আর্লি ডায়াগনোসিস অনেক ভালো থাকে, তাহলে আমরা এগুলো সচেতন নাগরিক হিসেবে স্ক্রিনিং নিজেরাই করব নিজেদের পকেটের টাকা দিয়ে। আর গভর্নমেন্ট যখন নিবে আপনাদের দেশের মতন তখন তো করবোই, কিন্তু যতদিন না নিবে, আমার লাইফ তো বড় হচ্ছে, আমার বয়স হচ্ছে, আমার হতেই পারে, কিন্তু আরো কিছু যদি স্যার অ্যাড করতেন। এখানে না, তুমি তো সব বলেই দিয়েছো। আহ, আহ, কবে কখন সরকারি পর্যায়ে এগুলো চালু হবে তার চেয়ে এখন তো দুনিয়া অনেক ফাস্ট হয়ে গেছে, গ্লোবাল ওয়ার্ল্ড, পুরো একটা ভিলেজ, আমরা সবকিছু এক প্রান্ত থেকে দুনিয়া আরেক প্রান্তের খবর সহসা পেয়ে যাচ্ছি। আর প্রাইভেট হেলথ সেক্টরটা বাংলাদেশে যথেষ্ট ফ্লারিশ করেছে। আর সবকিছু যদি সরকারের লিমিটেড বাজেটে, যেখানে টোটাল জিডিপির less than 1% আমরা জিডিপি ইউজ করছি হেলথ সেক্টরে, গভর্নমেন্টকে এতটা প্রেশার দেওয়াটা কি ঠিক হবে? এবং এই যে অ্যামাউন্টটা, এটা যদি যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদেরকে যদি
এই সরকারি সেবাটা বেশি দেওয়া যায়, তাহলে তারা বেটার কেয়ার পাবে দেন দোজ রিচ অর মিডল ক্লাস যারা অ্যাফোর্ড করতে পারবে প্রাইভেট ট্রিটমেন্টের। আমার মনে হয় এই জিনিসগুলোর ব্যাপারে সরকারি নীতিগত পর্যায়ে দেখার প্রয়োজন রয়েছে। সাধারণ মানুষের উচিত যদি নিজেরা অসুখ বিসুখ থেকে ভালো থাকতে চায়, বিভিন্ন কন্ডিশনের যে স্ক্রিনিং যেগুলো রয়েছে এগুলো সরকারি পর্যায়ে যদি আমরা নাও দিতে পারি, অ্যাটলিস্ট বেসরকারি পর্যায়ে যে জায়গায় সুবিধাগুলো রয়েছে সেগুলো ফ্যাসিলিটিগুলো অ্যাভেল করা উচিত। আই এগ্রি নাফিসা যেটা বলেছে। মেনিকিউর করি, মেয়েদের কথা যদি বলি, মেনিকিউর করি, পেডিকিউর করি, ছেলেরা কত আড্ডা বাজি করে, কত ঈদে কোরবানি ঈদে কতজনকে কত গিফট দেয়, গিফট পায়। আমরা কি আমাদের স্বাস্থ্যের জন্য একটু মানে গভর্নমেন্ট কবে দিবে তার চাইতে আমরা যদি একটু নিজের জন্য একটু মানে চেষ্টা করি স্ক্রিনিং করতে, যে না আমি ভালো থাকবো, প্রেশার ডায়াবেটিস কন্ট্রোল করব, আমি সেরকম ক্যান্সারের স্ক্রিনিং করব। আমরা স্মার্টফোন ব্যবহার করছি, কালকে যদি আইফোন 12 আমেরিকাতে হয় পরশু দিনে আমাদের দেশে চলে আসবে কিনলো। সো এত কিছু আমাদের র্যাপিড আসছে, আমাদের চিকিৎসা পদ্ধতিতে আমরা কিন্তু র্যাপিডলি সেটা নিতে চাচ্ছি না। এটা একমাত্র কারণ আমরা সচেতন নাই। ডাক্তার তো বাদ, মানে সরি ডাক্তার বাদে বাইরের গুলো বাদ, আমরা ডাক্তাররাই সচেতন। যারা আমার কথা শুনছে তারাই স্ক্রিনিং করে। কল্পনা, আর কোনো প্রশ্ন রয়েছে or should you think we should wrap it up? স্যার আরেকটা কোশ্চেন ছিল, সে সাইক্লিক্যাল টেন্ডার বেসড আর বা হ্যাভিনেস বেসড জি কোনো চিন্তার বিষয় কিনা বা কোনো রিস্ক আছে কিনা, স্ক্রিনিং এর জন্য তখন সাজেস্ট করা হয় কিনা, ম্যাম যদি এটা বলতেন বা স্যার বলতেন। নাফিসা তুমি বলো। সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া যে কোনো বয়সেই হতে পারে, আর স্ক্রিনিং হচ্ছে কোনো লক্ষণ ছাড়া এটা ম্যাচ করে দিচ্ছে। ম্যাস্টালজিয়া হচ্ছে ব্যথা হচ্ছে, এটা কিন্তু রোগীর একটা সিমটম, একটা লক্ষণ। এটা ক্যান্সারের লক্ষণ না হতে পারে, রোগীর একটা কষ্ট, তার ব্রেস্ট রিলেটেড কোনো একটা সিমটম, যেটা হচ্ছে সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া। স্ক্রিনিং হচ্ছে তার হলো প্রতি একটা বয়স হয়েছে সার্টেন এজে, তো ক্যান্সার হওয়ার রিস্ক বেশি আছে, এই জন্য আমি প্রতি 2 বছর পর করছি স্ক্রিনিং। এটা হলো স্ক্রিনিং। এখন এর সাথে সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া। সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া একটা হচ্ছে ব্যথাটা তাকে যদি অনেক বেশি কষ্ট দেয় আমরা তাদের জন্য ওষুধ দেই। ব্যথাটা যদি তাকে শুধু ভয় দেয় তাহলে আমরা সে ভয় দূর করার চেষ্টা করি। অনেক সময় ব্রা পড়লে সমস্যা হয়, এটার জন্য আমরা ট্যামোক্সিফেন ওষুধটা দেই 3 মাস 10 মিলিগ্রাম করে, সাপোর্টিং ব্রা দেই। কিন্তু তার আগে যেটা সবচেয়ে বড় কাজ করি সেটা হচ্ছে প্রথমত রোগীগুলো আমাদের দেশে একটু আগে এতক্ষণ আলোচনা করছি যে কেউ কিন্তু স্ক্রিনিং এর জন্য খুব কম মিনিমাম রোগী আসে। যখন তার ব্রেস্টে ব্যথা হয় সেটা বেশি হোক বা কম হোক তখন রোগীরা ভয় পায়, এই আমার মনে হয় ক্যান্সার হলো, এই জন্য তখন আমাদের কাছে আসে। দেখা যাচ্ছে তার বয়স 50, দেখা যাচ্ছে তার বয়স 45, কিন্তু সে এবারই ফার্স্ট ডক্টরের কাছে আসছে। তো উন্নত বিশ্বে স্যাররা বই পুস্তকে বা স্যারদের যেগুলো প্রোটোকলে আছে, ম্যাস্টালজিয়া হলে আচ্ছা ঠিক আছে ব্যথার চিকিৎসা দাও, কারণ সে কিন্তু প্রতি 3 বছর পর পর, প্রতি 2 বছর পর পর তার কিন্তু রুটিন গভর্নমেন্ট দেওয়া স্ক্রিনিং করাচ্ছে। এই জন্য ইন বিটুইন 2 ইয়ার্স এর মধ্যে যখন কোনো রোগী স্যারদের কাছে যাচ্ছে, স্যাররা শুধু রিঅ্যাসিওর করছে, রোগীর কাছে শুনতে চাচ্ছে তার ব্যথাটা অনেক কষ্ট দিচ্ছে কিনা, সে অনুযায়ী চিকিৎসা দিচ্ছে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন বা থার্ড লাইন। কিন্তু আমাদের কাছে যখন রোগী আসছে, এই রোগী তো গভর্নমেন্টের স্ক্রিনিং এর আওতায় পড়ে না মানে গভর্নমেন্টের তো স্ক্রিনিং নাই বা রোগী এই পর্যন্ত কোথাও যায়ও নাই। সুতরাং অ্যাজ এ ডক্টর আমরা যেটা দায়িত্ব পালন করি, প্রথমে স্ক্রিনিংটা করাই নিই, যে কনফিডেন্টলি আমি রোগীকে বলি বাবা তোমার ব্রেস্টের মধ্যে কোনো ক্যান্সার নাই, টিউমার নাই, শুধু তোমার এই ব্যথা, এটাই তোমাকে কষ্ট দিচ্ছে। দেন আমরা চিকিৎসায় যাই। যদি এটা শুধু কাউন্সিলিং এ হয়, মোটামুটি 80% রোগী যখন জানে যে তার ক্যান্সার নাই, রোগী হ্যাপি হয়ে যায়, বলে আমার কোনো ওষুধ দরকার নাই, গেল। এরপরে কিছু রোগী আছে মিনিমাম প্রোফেনাক জেল দিলেই ভালো হয়ে যায়, ব্রাটা পড়তে বললে অনেক হেভি ব্রেস্ট থাকে, ভালো হয়ে যায়। তারপরেও যদি কারো এতটাই ব্যথা হয় যে ডেইলি লাইফে হচ্ছে তার কষ্ট হচ্ছে, কাজ করতে পারছে না, হাজবেন্ডের সাথে মেলামেশা করতে পারছে না, কাজ করলেই পেন হচ্ছে, বা আমরা হাত দিয়েও দেখি, যতই ক্যান্সার না থাকুক, যতই আন্ডারলাইন কোনো ডিজিজ না থাকুক, তখন আমরা এই ট্যামোক্সিফেন ওষুধটা দেই, যেটা 3 মাস, যদি না সারে 6 মাস আমরা এটা দিয়ে ট্রাই করি, যদি এটার মধ্যে মোটামুটি ভালো হয়ে যায়। এই জন্য ম্যাস্টালজিয়া হলে আমরা স্ক্রিনিং করাই, যদিও স্যাররা করে না। সামারিটা দাঁড়াচ্ছে, কল্পনা একটু সরি, সামারিটা হচ্ছে সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া নিয়ে বেশি স্ট্রেসড হওয়ার দরকার নাই।
because it can create a vicious cycle. এটা নিয়ে যত বেশি স্ট্রেস করবে সিমটমটা আরো বেশি হবে, আর ইটস এ ন্যাচারাল ফিজিওলজিক্যাল থিং। এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নাই, তবে অ্যাটলিস্ট একবার হলেও একজন ব্রেস্ট সার্জনকে দিয়ে পরীক্ষা করে দেখে নেওয়া উচিত। আর এরপরে যেটা বলবো, সারা দুনিয়াতেই অনেক মেয়েদের সাইক্লিক্যাল মেনস্ট্রুয়াল সিমটম গুলো হয়, এটা নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নেই। আর নাফিসা খুব ভালোভাবে ব্যাখ্যা করেছে কিভাবে এটাকে ম্যানেজ করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ ম্যামকে এত সুন্দর এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, এন্ড স্যারকেও আমাদেরকে আরো বেশি জানার জন্য। আমরা জানলাম অনেক কিছু যে এগুলোর ব্যাপারে কি করা উচিত বা না করা উচিত। আমাদের লেভেলের অনেকেই কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি স্ট্রেসফুল থাকে। আর হচ্ছে আরেকটা জিনিস থাকে, বাংলাদেশের ট্যাবু জাতীয় জিনিসপত্রের কারণে এই দুইটা টপিক নিয়ে খুব একটা বেশি ডিসকাশন হয় না, বা হচ্ছে লাস্ট স্টেজ না গেলে কেউ হচ্ছে স্ক্রিনিং বা স্ক্রিনিং এক্সাম, অ্যাকচুয়ালি স্ক্রিনিং যে পরীক্ষা বা টেস্ট গুলো রয়েছে ওইগুলো করতেও অনেক বেশি হেসিটেশন ফিল করে যে কিভাবে করবে বা কিছু। এটা নিয়ে অ্যাওয়ারনেস এর জন্য আপনারা যেভাবে প্রতিনিয়ত কাজ করে চলেছেন এটা আসলেই প্রশংসার দাবিদার। মানে পুরো অক্টোবর মাস আপনাদের এত প্রোগ্রাম দেখলাম, যে এত অ্যাওয়ারনেস এর জন্য আপনারা এত ব্যস্ততার মাঝেও সময় দিচ্ছেন, এটা আসলে মানে প্রাইসলেস এগুলা স্যার। মানে এই থেকে যারা বেনিফিশিয়ারি হবে অবশ্যই হচ্ছে অনেকে, এটা অ্যাকচুয়ালি আমি কি বলবো, এটা অনেক প্রশংসা দাবিদার রাখে। সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার। অলমোস্ট স্যার আমরা হচ্ছে 12টা বেজে গিয়েছে, আমরা এন্ড করে দেওয়া উচিত আজকের জন্য। আবার না হয় আমরা চলে আসবো স্যার আর ম্যামকে নিয়ে অবশ্যই। নেক্সট সেশনে হচ্ছে আমরা ইনশাল্লাহ যে ব্রেস্টের যে আপডেটেড মডার্ন ম্যানেজমেন্ট রয়েছে সেটা শিখবো স্যারের কাছ থেকে, যে কি কি ম্যানেজমেন্ট বা কি কি আছে অপারেশন প্রসিডিউর গুলো, ওগুলা নিয়ে ইন ডিটেল স্যারের সাথে আবার বসবো আমরা ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুক। আর স্যার যদি কিছু বলে বা ম্যাম কিছু বলে শেষ করে দিতে পারে। কল্পনা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এ নাইস প্রোগ্রাম। আমি আশা করছি যে আমাদের ডিসকাশন থেকে তোমরা যারা পার্টিসিপেট করেছো তারা কিছুটা বেনিফিটেড হবে। থ্যাংক ইউ। ম্যাম কে এন্ড করে দিব ম্যাম? জি ম্যাম, ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।